আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সকলকে। লাইভ এমসিকিউর সাবজেক্টিভ বাংলা লাইভ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সামিউল আলম, প্রভাষক বাংলা, রাঙামাটি সরকারি কলেজ, 41তম বিসিএস সাধারণ শিক্ষা। আমাদের দেখতে দেখতে আমাদের প্রায় যে ক্লাসগুলো আমাদের সাবজেক্টিভ বাংলা বিষয়ে যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো আমাদের সমাপ্তি হয়েছে। আজকে হচ্ছে আমাদের এই সকল ক্লাসগুলোর উপরে একটা রিভিউ ক্লাস বা সলভ ক্লাসও বলতে পারেন। তো আজকের সলভ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে আপনাদের আমাদের যে সাবজেক্টিভ 100 মার্কের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটার উপর বিস্তারিতভাবে কিছু আলোচনা করব এবং সাথে সাথে আমাদের যে জেনারেল যে 20 মার্ক রয়েছে সেই 20 মার্কের উপর আপনাদেরকে খুঁটিনাটি কিছু ধারণা দিব। অর্থাৎ আমাদের প্রায় দেখতে দেখতে পরীক্ষাটা খুব কাছাকাছি চলে আসছে। আপনারা জানেন যে 10 অক্টোবর হচ্ছে আমাদের 49তম স্পেশাল বিসিএস এর পরীক্ষা হবে। তো আমাদের হাতে খুব সময়টা কম। তো আমরা হচ্ছে আজকে আপনাদেরকে আমাদের এই শেষ মুহূর্তের সময়ে আমাদের কি কি পড়তে হবে বা এই সময় আমাদের করণীয় কি বা কোথা থেকে আর একটু বিশদভাবে বা যাদের এখনও সিলেবাসটা সমাপ্ত হয় নাই তারা কোথা থেকে পড়বেন এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের আজকের ক্লাসটা আমরা নাম দিয়েছি বাংলা সলভ ক্লাস। তো এখানে আপনারা যারা আজকের লাইভ ক্লাসটা সরাসরি দেখছেন বা লাইভ ক্লাসের মধ্যে অংশগ্রহণ করেছেন, আপনারা একটু কাইন্ডলি কমেন্ট বক্সের মধ্যে আমাকে প্রশ্ন জানাবেন। আপনাদের কোনো ধরনের বা যে কোনো ধরনের আপনাদের যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো জানাবেন। আপনারা ইতিপূর্বে যারা ক্লাসগুলো করেছেন ওইখানে আমাদের কিছু কমন প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উপরেও আমরা কিছু আলোচনা করবো আজকে। এর বাইরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, দুইটা বিষয় অর্থাৎ জেনারেল বাংলা এবং সাবজেক্টিভ বাংলা, এই দুই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আজকে আমরা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমত আমাদের পিএসসি যে নির্ধারিত যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা সম্পর্কে একটু দেখব বা এর মধ্যে আপনাদের আমাদের এই সিলেবাসের আলোকপাতের মাধ্যমে আপনাদের কোথায় কোথায় ঘাটতি আছে বা কোথায় কোথায় এখনো শর্ট আছে এই বিষয়টা আপনারা একটু ভালো করে দেখতে পারবেন। এবং এর পাশাপাশি আপনারা যারা আরও একটু ভালো করে বা একটু ডিপ লেভেলের পড়তে চান তাদের জন্য আমরা কিছু পুস্তকের নির্দেশনা দিব, অর্থাৎ কি কোন কোন বই থেকে। যেমন আপনি 47তম বিসিএস এর বাংলা প্রশ্নটা দেখেন, এখানে কিন্তু কোনো গাইড বই থেকে কিন্তু প্রশ্ন খুব কম করছে। অর্থাৎ পিএসসি হচ্ছে বেসিক যে বইগুলো, আমি বারবার আপনাদেরকে শুরু থেকে বলে এসেছি যে আমাদের পিএসসি বেসিক বইগুলো থেকে কিন্তু এখন প্রশ্ন করা শুরু করছে। তো এই বেসিক বইগুলো সম্পর্কে আপনাদেরকে আমরা নির্দেশনা দিব, যেটাকে আমরা পুস্তক নির্দেশনা বলছি। এছাড়া আমাদের টপিক ভিত্তিক সাজেশন, অর্থাৎ আমাদের যে সাবজেক্টগুলো রয়েছে, আমাদের যে টপিকস রয়েছে এই টপিক্সের উপর একটা সাজেশন থাকবে। আপনারা কোথা থেকে কতটুকু কী কী পার্টগুলো দেখবেন এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা থাকবে। এছাড়াও শেষ মুহূর্তে আমাদের নির্দেশনাবলী থাকবে এবং সর্বশেষ আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো সাধারণত সচরাচর আমরা চাকরির পরীক্ষার মধ্যে দেখি না। অর্থাৎ যে প্রশ্নগুলো, যে এমসিকিউ প্রশ্নগুলো আমরা হচ্ছে বিভিন্ন টেক্সট বুক কেন্দ্রিক, অর্থাৎ আমাদের অনার্সের পাঠ্য পুস্তক কেন্দ্রিক যে টেক্সট বুক আছে এই টেক্সট বুক থেকে আমরা কিছু প্রশ্নের সলিউশন করব। আর এই প্রশ্ন নিয়ে আমাদের বিস্তারিতভাবে আপনাদের যে কম্পেন্ডিয়াম যে ফাইলটা দেওয়া হবে, এই কম্পেন্ডিয়াম ফাইলের মধ্যে সম্পূর্ণ আমরা 200টার প্রশ্নের মতো নিয়ে আসছি। এখানে আপনাদের যে বিস্তারিতভাবে এখানে দেওয়া থাকবে। তো আমরা একটু শুরু করছি আমাদের আজকের ক্লাসটা। এর মধ্যে যদি আপনাদের যদি কোনো ধরনের যদি প্রশ্ন থাকে আপনারা আমি একটু কাইন্ডলি জানাবেন। আচ্ছা, এখানে আমাদের কিছু প্রশ্ন একজন লিখছে, স্যার জেনারেল এবং বিষয়ভিত্তিক ওএমআর কি পরীক্ষা আলাদা দেওয়া হবে? প্রথমে জেনারেল তারপর না। এখানে হচ্ছে আমার যেটা ধারণা এটা হলো পিএসসি সাবজেক্টিভ ওয়াইজ কেন্দ্র আলাদা করে দিবে, অর্থাৎ বাংলা কেন্দ্রকে একদিকে রাখবে, একটা কেন্দ্রের মধ্যে ইংরেজি কেন্দ্র হবে অন্যদিকে। তবে এখানে জেনারেলের যে প্রশ্ন, জেনারেলের যে 100 প্রশ্ন, এটা সব প্রশ্নের মধ্যে থাকবে, পরবর্তীতে বিষয়ভিত্তিকভাবে আলাদা থাকবে। মানে যেটা আমার যতটুকু ধারণা বা যতটুকু আমি খবর পেয়েছি এটা হলো বাংলা যা সাবজেক্টরা রয়েছে অর্থাৎ যারা বাংলাতে পরীক্ষা দিবেন তাদের জন্য আলাদা কেন্দ্র থাকবে, ইংরেজির জন্য আলাদা কেন্দ্র। আচ্ছা, আমাদের পিএসসি আমাদের একটা সিলেবাস প্রোভাইড করছে। এই সিলেবাসের আলোকে আমরা প্রথমে মূল 100 মার্কের যে আমাদের যে স্পেশাল যে বাংলা অর্থাৎ আমাদের সাবজেক্টিভ বাংলা এটার আলোচনার পূর্বে আমরা একটু 20 মার্কের যে বাংলাটা আছে এটা একটু দেখি। এখানে আমাদের প্রথমে আছে প্রয়োগ অপপ্রয়োগ। প্রয়োগ অপপ্রয়োগ এবং আরও আমরা দেখতে পাচ্ছি এখানে বানান ও বাক্য শুদ্ধি। বানান ও বাক্য শুদ্ধি এটা আপনারা কোথা থেকে পড়বেন? এই প্রশ্নগুলো হচ্ছে
আপনাদের আমি বারবার, আপনারা দেখবেন এই পিএসসি আবার যে প্রশ্নগুলো করছে, এই প্রত্যেকটা প্রশ্ন আপনি উচ্চতর ভাষারীতি আলাউদ্দিন আল আজাদের বইয়ের মধ্যে আছে। উচ্চতর ভাষারীতি যে বইটা, এই বইয়ের মধ্যে প্রত্যেকটা প্রশ্ন আছে। এবং অনেকে বলছে যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক মঞ্জুর স্যার করছেন। তারেক মঞ্জুর স্যার হচ্ছে যে এই বই থেকে বা আমাদের যে আরও কিছু কমন বই থেকে কিন্তু, তবে বেশিরভাগ হচ্ছে উচ্চতর ভাষারীতি এই বই থেকে প্রশ্নগুলো করছে। তো আপনারা এই প্রয়োগ অপপ্রয়োগ এবং বানান ও বাক্যশুদ্ধি, এটা হচ্ছে উচ্চতর ভাষারীতি বইটা থেকে একটু দেখবেন। ওইখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো একটু দেখে গেলে আপনাদের মোটামুটি এটা সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে। উচ্চতর ভাষারীতি, উচ্চতর ভাষারীতি বই থেকে আমাদের এই প্রশ্নগুলো দেখতে হবে। এছাড়াও রয়েছে সমার্থক, সমর্থক ও বিপরীতার্থক শব্দ। এটা আপনাদের হাতে এই দুইটা টপিকস, আপনারা হচ্ছে আপনাদের হাতে যে বইগুলো রয়েছে, আপনাদের হাতে যে কোনো বই থেকে এটা পড়লে হবে। আচ্ছা, এরপরে ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস। এর মধ্যে ধ্বনি, বর্ণ, শব্দ, পদ ও বাক্য। ধ্বনি, বর্ণ, ধ্বনি বর্ণ পড়তে হবে আমাদের নবম দশম শ্রেণীর। নতুন যে ব্যাকরণ বইটা, নতুন ব্যাকরণ বই থেকে জাস্ট ধ্বনি এবং বর্ণের যে পার্টটা রয়েছে এই পার্টটা একটু ভালো করে দেখে নেবেন। অর্থাৎ ধ্বনি এবং বর্ণের জন্য আমাদের 9-10-এর যে বাংলা ব্যাকরণের যে বইটা রয়েছে, নতুন ব্যাকরণ বই, এই বই থেকে মূলত আপনাদের ধ্বনি এবং বর্ণের পার্টটা দেখে গেলে মোটামুটি আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া রয়েছে শব্দ, পদ, বাক্য। 4 নম্বর শব্দ, পদ, বাক্য, প্রত্যয় এবং সন্ধি ও সমাস। সন্ধি ও সমাস, এগুলো হচ্ছে আপনারা চাইলে উচ্চতর ভাষারীতি, এখানে আমাদের উচ্চতর ভাষারীতি থেকে পড়তে পারেন। আমাদের আমাদের যে জেনারেল যে বাংলাটা 20 মার্কের, সে 20 মার্কের 15 মার্কস হলো আমাদের ব্যাকরণের উপর। এই 15 মার্কের ব্যাকরণ হচ্ছে আপনারা দুইটা বই ফলো করলে মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। একটা হলো উচ্চতর ভাষারীতি বই, আর একটা হলো আমাদের 9-10-এর যে বইটা রয়েছে 9-10-এর বই থেকে পড়লে হবে। এরপর রয়েছে আমাদের সাহিত্য। সাহিত্য হচ্ছে আমরা আমাদের যে ক্লাসের লেকচারের মধ্যে আমরা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এগুলো ভালো করে একটু দেখতে হবে। এছাড়াও পিএসসির আধুনিক যুগের মধ্যে পিএসসির সিলেবাসভুক্ত, অর্থাৎ পিএসসির 11 জন যে কবি সাহিত্যিক রয়েছে, এই কবি সাহিত্যিকদের নিয়ে ভালো করে পড়তে হবে। তো এরপর আমরা একটু দেখি আমাদের যে 100 মার্কের সাবজেক্টিভ যে বাংলা 100 মার্কের, এই বাংলাটা নিয়ে আমরা একটু দেখি। আপনাদের মূল আলোচনা যাওয়ার পূর্বে আপনাদের একটা বিষয় সম্পর্কে অবগত করি, সেটা হলো আমার যেটা ধারণা, আপনাদের 100 মার্কের জেনারেল যে বাংলাটা, এই বাংলাটার প্রশ্নটা মোটামুটি একটু সহজ করবে। তাহলে এখানে আপনাদেরকে মিনিমাম 50+ তুলতে হবে। অর্থাৎ আমাদের 100 মার্কের মধ্যে আমাদের 100 মার্কের বাংলা, ইংরেজি, তারপর হলো বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এরপর হচ্ছে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি। এই টপিক্সগুলো থেকে আমাদের যে 100 মার্কের প্রশ্ন হবে, 100 মার্কের মধ্যে আপনাদের 50+ তুলতে হবে। আর আমাদের যে সাবজেক্টিভ যে বাংলা 100 মার্কের, এখানে অবশ্যই আপনাকে 60+ তুলতে হবে। এটা হলো জাস্ট ক্যাডার, সর্বনিম্নভাবে একটা ক্যাডার পাওয়ার জন্য আমাদের এই মার্কসটা লাগবে। অর্থাৎ 110 থেকে 120 মার্ক অবশ্যই লাগবে। 110 থেকে টোটাল 110 থেকে 120 মার্ক এটা আপনাদেরকে টার্গেট করে পড়তে হবে। এবং এর নিচে আসলে কিন্তু আপনাদের ক্যাডারটা আসবে না। আপনাদের ক্যাডার পাওয়ার জন্য মূলত আমাদের যেহেতু সাবজেক্টিভ সব স্পেশালিস্ট, এই কারণে আমাদের সাবজেক্টিভের উপরে ভালো দক্ষতা থাকতে হবে। এবং আপনি দেখেন আমাদের এখানে পোস্ট হলো 61+3 সমান হলো 64টা। তো আমি যদি 5 গুণও ধরি, আমাদের 300 থেকে 350, এর বেশি কিন্তু টিকাবে না, বা বেশি টিকাইলে 400 বা 450। তাহলে আপনাকে এই 400, 450 বা 300 বা 350-এর মধ্যে আসতে হলে অবশ্যই 120+ পাইতে হবে। তাহলে 120+ পাওয়ার জন্য আপনাদেরকে টার্গেট রাখতে হবে আমাদের জেনারেল যে অংশটা রয়েছে, অংশের মধ্যে আমাদের 50 মার্কের উপরে পাইতে হবে। আর আমাদের যে সাবজেক্টিভ, এই সাবজেক্টিভের উপরে অবশ্যই 60+ মার্ক পাইতে হবে। তাহলে দুইটা মিলে যদি আমি 110, 115, 120 যদি এরকম পাইতে পারি, তাহলে আমাদের
মার্কসটা বা আমাদের ক্যাডারটা আসতে পারে। আর ওদিকে ভাইবা যেহেতু 100-100-র মধ্যে আমাদের 50, তো সর্বনিম্ন 50 থেকে 60 থেকে 70 যদি পাই, ইনশাল্লাহ আমাদের ক্যাডারটা চলে আসবে। তো এটা হলো আমার তুলনামূলকভাবে বিশ্লেষণ করে, এটা আমার একটা ধারণা, এটা আপনাদের সাথে এটার হয়তো দ্বিমত থাকতে পারে, এটা হচ্ছে আমার জাস্ট বেসিক একটা ধারণা। তো আমরা একটু সাবজেক্টিভ বাংলা যে নির্ধারিত সিলেবাস, সেই সিলেবাসটা একটু দেখি। আমাদের প্রথম যে টপিক্সটা, সেই টপিক্সটা হলো বাংলা সাহিত্যের পরিচয়, যেখানে আমাদের স্পেসিফিকভাবে বলে দিয়েছে যে বাংলা সাহিত্যের পরিচয় প্রাচীন ও মধ্যযুগ থেকে। এখানে আমাদের হলো 25 মার্ক, এখানে আমাদের আছে 25 মার্ক। তাহলে এই 25 মার্কের জন্য আমাদের কি পড়তে হবে? এই যে চর্যাপদের রচয়িতাকে, চর্যাপদের আবিষ্কারককে, এই প্রশ্নগুলো কিন্তু এখন আর আসবে না। আপনি দেখেন 47তম BCS এ প্রশ্ন আসছে লুই ভনয় গুরু পুচ্ছিও জানে, এখানে ভনয় শব্দের অর্থ কি? তাহলে এই প্রশ্নগুলোকে আমরা এগুলো কিন্তু আমরা সবাই পড়ে আসছি, আমরা যারা বাংলাতে পড়ছি আমরা কিন্তু এই বিষয়গুলো পড়ে আসছি, কিন্তু আমরা কখনো চিন্তা করি নাই যে ভনয়, লুই ভনয়, সে ভনয় শব্দের অর্থ কি, এটা কিন্তু আমরা কখনো দেখি নাই। তো এই সকল বিষয়গুলো, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো একটু ভালো করে স্পেসিফিক করতে হবে, যেটা আমি আপনাদের আমাদের যে ফাইলটা দেওয়া হবে কম্পেন্ডিয়াম ফাইল, এই ফাইলের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এবং এখানের মধ্যে আমাদের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ 200টা MCQ দেওয়া আছে। এই MCQগুলো আপনারা মাস্ট দেখতে পারলে আপনাদের মোটামুটি আমাদের যে সিলেবাসটা, সম্পূর্ণ সিলেবাসের উপরে একটা আপনাদের অভিজ্ঞতা বা একটা ধারণা চলে আসবে। এবার আমরা একটু দেখি আমাদের বাংলা সাহিত্যের পরিচয় প্রাচীন এবং মধ্যযুগ, এই 25 মার্কের জন্য আমাদের শেষ মুহূর্তে কী কী দেখতে হবে। আমরা আমাদের যে সিলেবাসটা বা আমরা যে ক্লাসগুলোর মধ্যে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এর বাইরেও আপনারা যদি আরও কিছু পড়তে চান, আমাদের মধ্যে দেখা যাচ্ছে অনেকে আরও কিছু পড়তে যাচ্ছে। এখানে আমাদের কী কী পড়তে হবে, যেমন চর্যাপদের আমাদের প্রাচীন যুগের যে শুরুটা, এটা আমরা দেখতে পাচ্ছি চর্যাপদ। তাহলে এখানে আমাদের ইতিহাস এবং যুগ বিভাজন সম্পর্কে জানতে হবে। এই ক্ষেত্রে আপনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীন্দ্র কুমারের বাইরে গিয়ে আরও যে লেখকগুলো চর্যাপদের যুগ বিভাজন সম্পর্কে বা আমাদের যে যুগ বিভাজন, বাংলা সাহিত্যের যুগ বিভাজন সম্পর্কে, আচ্ছা এখানে বলা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, আমি তো আসলে পলিটিক্যাল সায়েন্সের না, আমি তো বাংলাতে। পলিটিক্যাল সায়েন্সের জন্য আলাদাভাবে আপনাদেরকে এটা সাজেশন দেওয়া হবে। আচ্ছা, আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো আমাকে জানাবেন, আমি এখানে স্ক্রিনের মধ্যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, তো আমাকে একটু জানাবেন কাইন্ডলি যে কোনো ধরনের প্রশ্ন, তবে সাবজেক্টিভ বা আপনাদের জেনারেল বাংলা রিলেটেড প্রশ্ন করলে ভালো হয়। এর বাইরের প্রশ্নগুলো হয়তো আমি অন্য সাবজেক্টের প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি আমাদের এখানে প্রাচীন যুগের ইতিহাস এবং যুগ বিভাজন থেকে যে প্রশ্নগুলো হইতে পারে, সেটা হলো যুগ বিভাজনের সময়কালটা নিয়ে। তাহলে এখানে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীন্দ্র কুমারের বাইরে গিয়ে যে লেখকগুলো যুগ বিভাজন সম্পর্কে আলোচনা করছে, আলোচনাটা একটু দেখতে হবে। এরপর রয়েছে চর্যাপদের আবিষ্কারের ইতিহাস। তাহলে আমাদের একটা প্রশ্ন আমরা একটু পাইছি, সেটা হলো যে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তিনি চর্যাপদ রচনা করার পূর্বে কোন এলাকার মধ্যে গমন করেছিলেন। আমরা সবাই জানি তিনি চর্যাপদটা নেপালের মধ্যে গিয়ে চর্যাপদটা আবিষ্কার করেন, কিন্তু প্রশ্ন আসছে যে চর্যাপদটা আবিষ্কার করার পূর্বে হরপ্রসাদ শাস্ত্রী কোন জায়গায় গমন করেছেন। এই প্রশ্নের উত্তর হয়তো আমরা অনেকেই জানি না। এরকম কিছু স্পেসিফিকেশন বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে, যেটা আমরা কম্পেন্ডিয়াম ফাইলের মধ্যে আলোচনা করছি। আচ্ছা, এরপর হচ্ছে চর্যাপদের পদকর্তাদের পরিচয়। এই পদকর্তাদের পরিচয় থেকে আমাদের স্পেসিফিকভাবে কয়েকজন পদকর্তা রয়েছেন, যেমন কানুপা, লুইপা, সরপা, ভুসুকুপা, ডেঙ্গুনপা, অর্থাৎ প্রধান যে 5জন পদকর্তা, এই পদকর্তাদের পদগুলো সম্পর্কে ভালো করে দেখতে হবে। এবং এই পদগুলো আপনারা কিন্তু অনার্স লেভেলে দেখেন, ওই পদগুলোকে কিন্তু আপনারা আধুনিক বাংলায় রূপান্তর করেছিলেন। আধুনিক বাংলার রূপান্তরটা জাস্ট একটু দেখে যেতে হবে যে কোনটা পদের অর্থ কোনটা। তাহলে আমাদেরকে এখানে যে পদকর্তাদের পরিচয় এবং পদ সম্পর্কে আলোচনার মধ্যে যে বিষয়টা দেখতে হবে, সেটা হলো এই যে পদকর্তারা রয়েছে, এই পদকর্তাদের পদ কোনটা রচনা করেছেন এবং এই পদগুলোর অর্থ আমাদের দেখতে হবে। তাহলে এই অর্থগুলো আমরা কোথায় পাবো? এই অর্থগুলো পাবো হচ্ছে আমরা আধুনিক বাংলা যে রূপান্তর, সে আধুনিক বাংলা রূপান্তরের মধ্যে আমরা এই পদকর্তাদের পরিচয়টা বা তাদের পদ সম্পর্কে আমরা জানতে পারি। আচ্ছা, এরপর রয়েছে চর্যাপদের ভাষা এবং ভাষা নিয়ে আলোচনা। এটা খুব গুরুত্বপূর্ণ। এবার আপনাদের এখান থেকে হয়তো প্রশ্ন আসতে পারে, যেহেতু 25 মার্ক। আবার একটা বিষয় হলে পিএসসি কিন্তু অনেক সময় সিলেবাস ফলো করে কিন্তু প্রশ্ন করে না। আপনি দেখেন 47-এ কিন্তু সে সিলেবাসটা পরিপূর্ণভাবে ফলো করে না, হয়তো 2-3 মার্ক এদিক ওদিক করে। অনেক সময় দেখা যাবে প্রাচীন যুগ থেকে সে প্রশ্ন বেশি করে ফেলছে, অর্থাৎ 25 মার্কের মধ্যে ধরেন 10 মার্ক প্রাচীন যুগ থেকে দিয়ে দিছে আর 15 মার্ক হচ্ছে মধ্যযুগ থেকে দিয়ে দিছে। অর্থাৎ এখানে পিএসসি হচ্ছে সিলেবাস ফলো করে না, তো আমাদের পড়ার সময় ডিটেলস ভালো করে পড়তে হবে। এখন কিন্তু ওই পড়ার যুগ নাই, যেটা হলো আমরা যে বললাম যে চর্যাপদ আবিষ্কার করেন 1907 সালে আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। এই টাইপের প্রশ্ন কিন্তু এখন আর আসবে না।
এবং এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বর্তমান সময়ে কিন্তু আমাদের প্রশ্নগুলো দেখেন দিন দিন কঠিন হচ্ছে। যেহেতু কঠিন হচ্ছে, আপনাকে ডিপ থেকে পড়তে হবে। এখানে ভাষা এবং ভাষা নিয়ে আলোচনা, অর্থাৎ চর্যাপদের ভাষাটা কীরকম, এই ভাষার প্রকারভেদ, এখানে কোন ধরনের শব্দের প্রাধান্য বেশি, কোন ধরনের শব্দের প্রয়োগ বেশি, এবং পদকর্তাদের যে শব্দ, এই শব্দগুলোর সাথে তাদের যে উপভাষার, আমাদের চর্যাপদের ভাষার সাথে উপভাষার যে একটা সম্পৃক্ত, বা চর্যাপদের ভাষার সাথে অন্যান্য ভাষার যে সম্পর্ক, এই সম্পর্ক নিয়েও পড়তে হবে। আচ্ছা, এরপর রয়েছে চর্যাপদের সাহিত্যিক মূল্য, এটাও খুব গুরুত্বপূর্ণ। সাহিত্যিক মূল্য, এই সাহিত্যিক মূল্যের মধ্যে আমাদের চর্যাপদের যে ছন্দ, অলঙ্কার, চর্যাপদের যে গাঠনিক রীতি, এই বিষয়গুলো দেখতে হবে। এবং সর্বশেষ চর্যাপদের যে সমাজচিত্র, তাহলে চর্যাপদের মধ্যে সমাজচিত্রের মধ্যে সে কী কী বিষয় নিয়ে আলোচনা করেছিল, বা সমাজচিত্রের মধ্যে আমাদের কোন কোন শ্রেণীর লোক এই চর্যাপদের সমাজচিত্রের মধ্যে উঠে এসেছে, এই সকল বিষয়গুলো নিয়ে পড়তে হবে। তো এখানের ক্ষেত্রে আপনারা বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম ও দ্বিতীয় খণ্ড, এই বইটার পিডিএফ পাওয়া যায় অনলাইনে, আপনারা এই বইটা পড়তে পারেন। এর সাথে চর্যা গীতিকা সৈয়দ আলী হাসান, এই বইটা পিডিএফ পাওয়া যায়। অর্থাৎ এই ডিপ লেভেলের প্রশ্নগুলো পড়ার জন্য আপনারা এই দুইটা বই ফলো করতে পারেন। এছাড়াও রয়েছে আরও কিছু বই, যেমন আমাদের লাইভ এমসিকিউর আমাদের যে পিডিএফটা, এই পিডিএফটাও দেখলে মোটামুটি আপনারা চর্যাপদ সম্পর্কে অনেকাংশে ধারণা লাভ করতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় অংশে আমরা দেখি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দ্বিতীয় অংশ আমরা দেখি অন্ধকার যুগের সাহিত্য। আমরা জানি আমাদের অন্ধকার যুগে তিনটা সাহিত্য পাওয়া যায়, একটা হলো প্রাকৃত পঙ্গল, তারপর হচ্ছে যে শূন্য রামায় পণ্ডিতের শূন্য পুরাণ, এবং আসলে একটা বই, এখন দেখেন আমি আপনাকে যে কোনো একটা গাইডের নাম বলতে পারি। হ্যাঁ, আপনাদের একটা বই বললে কিন্তু এখন পিএসসি কিন্তু একটা বই থেকে প্রশ্ন করছেন। আপনারা 47-এর প্রশ্নের মধ্যে কিন্তু এটার প্রমাণ পাইছেন যে পিএসসি একটা বই থেকে কিন্তু প্রশ্ন করছে না। তো আমি আপনাদেরকে যে বইগুলো বলছি, এই বইগুলো থেকে আপনারা কী কী টপিকস পড়বেন, যারা স্পেশালি বাংলাতে পরীক্ষা দিবেন, কী কী টপিকস পড়বেন, এই টপিকসগুলো নিয়ে আলোচনা করছি। এছাড়া আমাদের পিডিএফ, আমরা যে ক্লাসগুলো করেছিলাম, এই ক্লাসগুলোর মধ্যে পিডিএফের মধ্যেও আপনাদের জিস্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এই জিস্ট বিষয়গুলো পড়লেও কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, এরপর আমরা একটু দেখি অন্ধকার যুগের সাহিত্য। আমাদের অন্ধকার যুগের যে সাহিত্য রয়েছে, সেই সাহিত্যগুলো সম্পর্কে পড়তে হবে। এবং অন্ধকার যুগের সাহিত্যিক, বিশেষত অন্ধকার যুগের যে সাহিত্য রয়েছে, এই সাহিত্যিকদের পরিচয়, বা অন্ধকার যুগের যে সাহিত্যিক রয়েছেন, এই সাহিত্যিকদের নাম পরিচয়টা এখান থেকে জানলে হবে। এখান থেকে হয়তো প্রশ্ন নাও করতে পারে, এটা তেমন লেস ইম্পর্টেন্ট, অর্থাৎ এটার গুরুত্ব খুব কম। আচ্ছা, এরপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো বরুচণ্ডীদাস সম্পর্কে। এখানে প্রশ্ন করার ক্ষেত্রটা হলো বিশাল। আপনারা কম্পেন্ডিয়াম ফাইলের মধ্যে আমাদের যে এমসিকিউর মধ্যে দেখবেন, এখানে আমাদের এমন কিছু প্রশ্ন আমি নিয়ে এসেছি, যে প্রশ্নগুলোর এমসিকিউ কিন্তু এখনো পরীক্ষার মধ্যে আসে নাই, এবং এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। আপনারা এগুলো যখন ফাইলটা পড়বেন, এই ফাইলের মধ্যে দেখবেন আমার ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছি। এখানের মধ্যে আমাদের খুব গুরুত্বপূর্ণ 200টা এমসিকিউ, এখানের মধ্যে আমরা বরুচণ্ডীদাস সম্পর্কে বিশাল বা ডিপ লেভেলের আলোচনা করেছি। তাহলে বরুচণ্ডীদাস সম্পর্কে আমাদের পড়তে হবে। আমরা জানি বরুচণ্ডীদাস হলো শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা। তো এখানে আমাদের বরুচণ্ডীদাস বা চণ্ডীদাস যে সমস্যা, মধ্যযুগের চণ্ডীদাস সমস্যা, এই চণ্ডীদাস সমস্যা সম্পর্কে। আচ্ছা, এখানে আমাকে একটা প্রশ্ন করছে, এটা হলো অ্যাপে সম্ভবত বাংলা 120 নম্বরের মধ্যে সাহিত্য কত নাম্বার আর ব্যাকরণ কত নাম্বার আসতে পারে। এটা তো আপনাদের সিলেবাসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, যে বাংলাতে 120 মার্কের মধ্যে 100 মার্কের মধ্যে সিলেবাসে আপনি একটু সিলেবাস এমডি ফারমানুল ইসলাম, আপনি একটু কাইন্ডলি সিলেবাসটা একটু দেখে নেবেন। এখানে হয়তো আমাদের 2, 4, 5 মার্ক হচ্ছে এদিক ওদিক আসবে। পিএসসি একেবারে সিলেবাস ফলো করে না এমন না, অর্থাৎ সিলেবাসটা ফলো করে কিন্তু অ্যাকুরেটলি ফলো করে না। অর্থাৎ আপনার 25 মার্কের মধ্যে যে 25টা ব্যাকরণ থেকে আসবে, এই ব্যাকরণ থেকে এরকম করে আসবে না। হয়তো 20টা ব্যাকরণ দিতে পারে, আর তার মধ্যে 5টা সে সাহিত্য থেকে ইনক্লুড করতে পারে। এটা হলো সম্পূর্ণ তাদের ইখতিয়ার। এখানে আমাদের যারা আমরা পড়াই, বা আমাদের যারা আছে, আমাদের হচ্ছে যে এখানে আমাদের নিজস্ব মতামতের চাইতেও পিএসসির মতামতটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। পিএসসি যখন যেভাবে চায় সেভাবে হয়। আপনি একটু কাইন্ডলি কষ্ট করে আমাদের যে সিলেবাসটা আছে, সিলেবাসটা ডাউনলোড করে এখানে দেখবেন যে আমাদের কী কী আছে, অথবা আমরা যে ফাইল আছে কম্পেন্ডিয়াম ফাইল, ওইখানে আমি সিলেবাসটা অ্যাড করে দিব, ওইখানে হচ্ছে দেখতে পারবেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করছে সাবজেক্টিভ 100 মার্কের প্রশ্ন লিখিত হবে কিনা। না, এটা হচ্ছে যে আমাদের এমসিকিউ আকারে লিখিত বলা হচ্ছে। অর্থাৎ লিখিত মানে কি, যেটা আমরা লিখি। আপনি এটা কিন্তু বৃত্তবারটা এক ধরনের লেখা, এটা আমরা অনেকে হয়তো বুঝি না। এখানে কিন্তু স্পেসিফিকভাবে বলে দিয়েছে এমসিকিউ আকারে হবে। যেহেতু এমসিকিউ আকারে হবে, এখানে কিন্তু কোনো লিখিত প্রশ্ন আসবে না। এটা হলো আপনাদের জন্য সবচেয়ে বড় সুবিধা। যারা 49তম পরীক্ষা দিবেন, আমরা কিন্তু প্রায় 1300 মার্কের 1500 মার্কের পরীক্ষা দিয়ে
আসছে। আপনারা হচ্ছে 300 মার্কের পরীক্ষা দিয়ে ক্যাডার হওয়ার কিন্তু এটা বিশাল একটা সুযোগ। এই সুযোগটা কিন্তু সমগ্র জীবনে একবারই পাই সবাই, যেটা আমরা পাই নাই, আপনারা পাচ্ছেন। এটা হচ্ছে বিশেষ একটা সুযোগ। এখানে লিখিত হবে না, এটা হলো জাস্ট এমসিকিউ হবে। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে আমাদের বড়ু চণ্ডীদাস আমাদের পিএসসি সিলেবাসের মধ্যে কিন্তু বড়ু চণ্ডীদাস সম্পর্কে দেওয়া আছে। এখানে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের কথাটা লেখা হয় নাই। তাহলে এখানে আপনি খেয়াল করেন, বড়ু চণ্ডীদাস যেহেতু দিয়েছে, এখানে বড়ু চণ্ডীদাসের পরিচয়, বড়ু চণ্ডীদাসের ব্যক্তিগত পরিচয় এবং তার জীবনীও পড়তে হবে। অর্থাৎ বড়ু চণ্ডীদাসের যে জীবনী, এই জীবনী সম্পর্কে আলোচনা করতে হবে। এছাড়াও আমাদের চণ্ডীদাসগত যে সমস্যা, অর্থাৎ আমাদের মধ্যযুগে আমরা যে 4জন চণ্ডীদাস পাই, এই 4জন চণ্ডীদাসের নাম এবং কোন চণ্ডীদাস কী জন্য বিখ্যাত, এটা একটু ভালো করে দেখতে হবে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি আমাদের পরবর্তীতে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারের কাহিনী, কাব্যের নামকরণ, কাব্যের প্রকাশ সম্পর্কিত বিভিন্ন ধরনের মতামত, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের মতামত দিয়েছে। এছাড়াও কাব্যের লিপিকারকে, কাব্যের পুঁতিকারকে, এগুলো বিষয় নিয়েও আলোচনা করতে হবে, যেটা আমরা ফাইলের মধ্যে আলোচনা করেছি। এছাড়া আমাদের কাব্যের খণ্ড বিশ্লেষণ, অর্থাৎ আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে 13টা খণ্ড রয়েছে। এই 13টা খণ্ডের মধ্যে আমরা জানি প্রথম যে খণ্ড সেটা হলো জন্ম, এবং সর্বশেষ হলো রাধা বিরহ খণ্ড। তাহলে এই 13টা খণ্ড আপনাদেরকে পড়তে হবে যে কোন খণ্ডটা সবচেয়ে বড় এবং কোন খণ্ড সবচেয়ে ছিল, প্রথম কোন খণ্ডটা এবং সর্বশেষ কোন খণ্ড, এই বিষয় এগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। এছাড়াও কাব্যের সাহিত্যিক মূল্য আমাদের খুব গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ কীর্তনের ছন্দ, আমরা জানি আমাদের চর্যাপদের ছন্দ হলো মাত্রাবৃত্ত, কিন্তু আমরা অনেকে জানি না যে শ্রীকৃষ্ণ কীর্তনের ছন্দটা কি। শ্রীকৃষ্ণ কীর্তনের ছন্দ নিয়েও আমাদের একটু পড়তে হবে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি অনার্সের বাংলা সাহিত্য। হ্যাঁ, অনার্সের বাংলা সাহিত্য এটা বিশাল একটা সিলেবাস। আপনারা এখান থেকে ধরে ধরেও পড়তে পারেন যে কোথা থেকে কোন কোন টপিকসগুলো, এগুলো আমি বলে দিচ্ছি, সেখান থেকেও আপনারা পড়তে পারেন। আচ্ছা, এরপর রয়েছে আমাদের বৈষ্ণব পদাবলী, খুব গুরুত্বপূর্ণ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেটা পিএসসির পছন্দের একটা টপিকস, মানে পিএসসি হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন করবে। তাহলে বৈষ্ণব পদাবলী থেকে আমাদের পদাবলী সাহিত্য সম্পর্কে একটু পড়তে হবে, যে পদাবলী সাহিত্যটা আসলে কি, এবং এই পদাবলী সাহিত্যের পরিচয়, পদাবলী সাহিত্য কখন সমৃদ্ধ লাভ করেছে। হ্যাঁ, আমি এটা আলোচনার মধ্যে নিয়ে আসছি, অনুচ্ছেদ কিভাবে লিখতে হবে, কি পড়তে হবে, এটা আমরা ধারাবাহিকভাবে একটু আলোচনা করি। আপনাদের যে ধরনের প্রশ্ন আছে, আপনারা আমার সাথে প্রশ্নটা শেয়ার করেন। আপনাদের যে ধরনের প্রশ্ন আমাদের, তবে বিশেষত 120 মার্কের মধ্যে প্রশ্নটা করলে ভালো হয়, কারণ এর বাইরের প্রশ্নগুলো যেমন রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস, এই বিষয়গুলো কিন্তু আমি এগুলো জানাতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। তো বৈষ্ণব পদাবলী থেকে আমাদের পদাবলী সাহিত্য সম্পর্কে আলোচনা করতে হবে, এবং এই পদাবলী সাহিত্যে 4জন বিখ্যাত কবি আছে, আমরা জানি সেটা হলো চণ্ডীদাস, প্রথম হলো বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস এবং গোবিন্দ দাস। এই 4জন পদকর্তা সম্পর্কে আমাদের বিশদভাবে এবং খুব ভালো করে দেখতে হবে। বিশেষত বিদ্যাপতির পদাবলী, তার যে পদগুলো রয়েছে, যেমন 47-এ একটা প্রশ্ন দিয়েছে, আপনারা দেখেন যে এমন প্রীতি কবু নাহি বান্দি পরাণে পরাণ বান্ধা আপনা আপনি, অর্থাৎ এমন আমাদের যে পদটা, আমাদের এই পদটা সম্পর্কে কিন্তু অনেকে এটা উত্তর করতে পারে নাই। তো এটা হলো চণ্ডীদাসের একটা পদ, যেটা চণ্ডীদাস আলোচনা করেছিল। তাহলে আমাদের পদাবলী সাহিত্য থেকেও এই পদগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে আমরা একটু দেখি এখন পদাবলী সাহিত্য থেকে কি কি পড়তে হবে। বিশেষত আমাদের 4জন যে পদকর্তা রয়েছে, শ্রেষ্ঠ পদকর্তা বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস এবং গোবিন্দ দাস, এদের সম্পর্কে খুব বিস্তারিতভাবে ভালো করে দেখতে হবে, এবং তাদের যে পদগুলো, এই পদগুলো দেখতে হবে। আমরা জানি বিদ্যাপতি হলো মৈথিলি বা আমাদের যে ব্রজবুলি ভাষায় তিনি পদ রচনা করেছিলেন। তাহলে বিদ্যাপতির যে পদ, ব্রজবুলি ভাষার পদ, এই পদগুলো দেখতে হবে, এবং সাথে সাথে তার স্পেসিফিক যে পদগুলো আমরা অনার্সের মধ্যে পড়েছিলাম, অনেকগুলো পদ গুরুত্বপূর্ণ, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ পদ যেগুলো আমরা অনার্সের মধ্যে লিখেছিলাম, এই পদগুলোর অর্থসহ পড়তে হবে, অর্থাৎ এই পদগুলোর মাধ্যমে কি অর্থ প্রকাশ করেছে সে অর্থটাও দেখতে হবে। এছাড়াও আমাদের বৈষ্ণব পদাবলীর যে বৈশিষ্ট্য, আমাদের বৈষ্ণব পদাবলীর মধ্যে বিশেষ বিশেষ কিছু শব্দ রয়েছে, যেমন পূর্বরাগ, অনুরাগ, অভিসার, তারপর হচ্ছে প্রেম বৈচিত্র্য, এরপর হচ্ছে যে আমাদের মাথুর। এই শব্দগুলোর অর্থ কি, এই শব্দগুলোর মাধ্যমে কি প্রকাশ করছে এবং কোন কবি কোনটার সাথে রিলেটেড। যেমন পূর্বরাগের শ্রেষ্ঠ কবিকে, বা আমাদের মাথুরের শ্রেষ্ঠ কবিকে
অথবা আমাদের অভিসারের শ্রেষ্ঠ কবিকে, অনুরাগের শ্রেষ্ঠ কবিকে, এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। তো এখান থেকে একটু দেখতে হবে। আপনারা জানেন যে পূর্বরাগের আমাদের শ্রেষ্ঠ কবি হলো চণ্ডীদাস। তাহলে চণ্ডীদাসের যে পদগুলো বা আমাদের চণ্ডীদাসের যে পদগুলো সম্পর্কে আসবে পরীক্ষায়, সেগুলো যদি প্রশ্ন করে এগুলো কোন রাগের বা এগুলোর সাথে কোন সাহিত্যিক বা কোন রাগের, তাহলে আপনারা এখানে উত্তর করতে পারবেন এটা পূর্বরাগ, অভিসার। তাহলে আপনারা যদি জানেন যে কোনটার সাথে কে রিলেটেড, সেখানে আপনারা উত্তর করা সহজ হবে। তাহলে এগুলো একটু দেখতে হবে। এটা হলো মূলত স্পেসিফিকভাবে আমাদের বাংলা সাবজেক্টিভ যে 100 মার্কের, সে সাবজেক্টিভের উপরে ক্লাস। এর বাইরেও আপনাদের যদি জেনারেল বাংলা 20 মার্কের যে বাংলা, জেনারেল বাংলা, এই বাংলা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে এই প্রশ্নগুলো শেয়ার করতে পারেন। হ্যাঁ, এটা রেকর্ড ক্লাসটা থাকবে। আপনারা এটা অ্যাপসের মধ্যে বা আমাদের যে লাইভ ফেসবুকের মধ্যেও আপনারা এটা দেখতে পারেন। এটা অবশ্যই লাইভ ক্লাস থাকবে, রেকর্ড ক্লাস থাকবে। হ্যাঁ, আমরা অনুচ্ছেদ নিয়ে আমাদের ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব, অনুচ্ছেদ সম্পর্কিত এটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা একটু সেই পর্যন্ত একটু ধৈর্য ধারণ করুন। পয়ার ছন্দ, হ্যাঁ পয়ার ছন্দটা নিয়েও আমরা আলোচনা করব। এটা আমি কিন্তু ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম যে পয়ার ছন্দটা আসলে কি। আচ্ছা, এরপরে দেখেন, এরপর আমাদের হচ্ছে বৈষ্ণব সাহিত্যকে মধ্যযুগের শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন। তাহলে বৈষ্ণব সাহিত্যকে শ্রেষ্ঠ সম্পদ বলা হওয়ার কারণগুলো এগুলো একটু দেখতে হবে। এছাড়া পদাবলী সাহিত্যের যে স্বর্ণকাল, অর্থাৎ কোন সময়কালে পদাবলী সাহিত্যের শ্রেষ্ঠ সময় বলা হয়, এই শ্রেষ্ঠ সময়গুলো একটু দেখতে হবে। এছাড়া আমাদের পদাবলী সাহিত্যিকের সাহিত্যিক মূল্য, মুসলিম পদকর্তা এবং আধুনিক পদাবলী। আধুনিক পদাবলীর মধ্যে আমরা জানি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু একজন, তিনি পদাবলী সাহিত্য রচনা করেছেন এবং তিনি ভানুসিংহ ঠাকুরের পদাবলীর মাধ্যমে কিন্তু বৈষ্ণবদের প্রতি যে তার একটা যে প্রেম, তার একটা যে আগ্রহ, এই আগ্রহের কথা কিন্তু তিনি ব্যক্ত করেছেন। আচ্ছা, এরপর আমরা একটু দেখি মঙ্গল কাব্য। আমাদের মঙ্গল কাব্যগুলো, মঙ্গল কাব্যের পরিচয় দেখতে হবে, অর্থাৎ মঙ্গল কাব্যগুলো আসলে কি, মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য কি, মঙ্গল কাব্যগুলো কয় প্রকার, প্রধান মঙ্গল কাব্য কোনগুলো, অপ্রধান মঙ্গল কাব্য কোনগুলো, এগুলো একটু দেখতে হবে। এই মঙ্গল কাব্যগুলোর ভাব, রস এবং এর সাহিত্যিক মূল্য দেখতে হবে। এর বাইরে আমাদের মঙ্গল কাব্যের যে বিষয়বস্তু, অর্থাৎ প্রত্যেকটা মঙ্গল কাব্যের আলাদা বিষয়বস্তু রয়েছে। যেমন আমরা জানি আমাদের প্রধান যে মঙ্গল কাব্য সেটা হলো তিনটা, একটা হলো মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল এবং অন্নদামঙ্গল। তাহলে এই যে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল এবং অন্নদামঙ্গল, এদের আদি রচিতাকে, এদের শ্রেষ্ঠ রচিতাকে এবং এদের মধ্যে কে কোনটার মঙ্গল কাব্য রচনা করেছেন। এবং আমরা জানি মঙ্গল কাব্যগুলো কিন্তু বিকল্প নামেও ডাকা হয়, যেমন মনসামঙ্গলকে কিন্তু পদ্ম পুরাণের নামেও ডাকা হয়। তাহলে কারা কারা এই পদ্ম পুরাণটা লিখেছে, বা মনসা অনেক মঙ্গল কাব্যকে মনসা বিজয় নামেও ডাকা হয়। তাহলে মঙ্গল কাব্যের যে বিপরীতে, অর্থাৎ মঙ্গল কাব্যগুলোর সমার্থক হিসেবে যে নামগুলো ব্যবহার করেছেন, এই নামের কবিগুলোকে, এই বিষয়গুলোও দেখতে হবে। এর বাইরেও আমাদের প্রত্যেকটা মঙ্গল কাব্যের বিষয়বস্তু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চরিত্র। আমরা জানি আমাদের মঙ্গল কাব্যের মধ্যে প্রথম যে মঙ্গল কাব্য সেটা হলো মনসামঙ্গল। এই মনসামঙ্গলের কাব্যের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ কিছু চরিত্র রয়েছে, যেমন চাঁদ সওদাগর, বেহুলা, লক্ষিন্দর, এই চরিত্রগুলো দেখতে হবে। এছাড়াও রয়েছে আমাদের চণ্ডীমঙ্গল। আমাদের চণ্ডীমঙ্গলের মধ্যে দুইটা পার্ট, একটা হলো কালকেতু বা ফুল্লুরার উপাখ্যান, আর একটা হলো আমাদের ধনপতি শতক, যেটা আমরা বণিকখণ্ড বলি। তাহলে কালকেতু ফুল্লুরা উপাখ্যানের মধ্যে আমাদের যে চরিত্রগুলো রয়েছেন, এই চরিত্রগুলো দেখতে হবে, বিশেষত কালকেতু, ফুল্লুরা, ভারদত্ত, এই চরিত্রগুলো দেখতে হবে। এরপরে আমাদের রয়েছে আমাদের ধনপতির মধ্যে ধনপতির যে চরিত্রগুলো রয়েছে দেখতে হবে। এবং সর্বশেষ যে মঙ্গল কাব্য, অন্নদামঙ্গল কাব্য, অন্নদামঙ্গল কাব্যের আমরা জানি তিনটা অংশে বিভক্ত। অন্নদামঙ্গল কাব্য হলো তিনটা অংশে বিভক্ত। তিনটা অংশের মধ্যে প্রথম হলো অন্নদামঙ্গল, শেষ হলো বিদ্যাসুন্দর এবং সর্বশেষ আমাদের মানসিংহ ভবানন্দ উপাখ্যান। এই প্রত্যেকটা পার্টের মধ্যে যে চরিত্রগুলো রয়েছে, এই চরিত্রগুলো দেখতে হবে। তাহলে এই যে মঙ্গল কাব্যগুলোর মধ্যে আমাদের যে বিষয়বস্তু, এই বিষয়বস্তু আলোচনার মাধ্যমে আপনারা এই চরিত্রগুলো ভালো করে একটু দেখবেন, এবং এই চরিত্রগুলো আলোচনার মাধ্যমে আপনাদের মোটামুটি এখান থেকে একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। এরপরে 3 মঙ্গল কাব্যের পরিচয়, চরিত্র বিশ্লেষণ, কাহিনী, প্রথম এবং শ্রেষ্ঠ রচিতা সম্পর্কে আমাদের দেখতে হবে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি আমাদের পরবর্তী হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্য, যেটা আমরা জানি আমাদের মুসলমান কবি সাহিত্যিকদের মাধ্যমে আমাদের রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যের একটা ধারা বাংলা সাহিত্যের মধ্যে প্রবেশ করেছিল। এবং এই রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যের অধিকাংশ কবিতা কিন্তু অনুদিত। তাহলে এই যে বেসিক কনসেপ্ট থেকে কিন্তু প্রশ্নগুলো হচ্ছে, আমরা কিন্তু বেসিক কনসেপ্টটা কিন্তু আমরা ধরতে পারি না।
এই বেসিক কনসেপ্টটা ধরতে না পারার মূল কারণ হলো আমাদের এখানে আমরা মূল বিষয়বস্তু সম্পর্কে আমরা জিস্ট বিষয়টা আমরা দেখি না। তাহলে জিস্ট বিষয়টা যদি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে বেসিক দেখবেন আপনি প্রশ্নগুলো যখন বাসায় আসেন পরীক্ষার হলের মধ্যে আমাদের প্রশ্নগুলো আনসার করতে কিন্তু কষ্ট হয়ে যায়, কিন্তু যখন আমরা বাসায় আসি যখন এটা একটু ব্যাখ্যা দেখি আমাদের জন্য এটা সহজ হয়ে যায়। তাহলে এই যে আমাদের এই ধরনের সমস্যাটা সৃষ্টি হওয়ার মূল কারণ হলো আমরা বেসিক বা জিস্ট বিষয়গুলো দেখি না। তাহলে এখানে আপনারা দেখেন আমাদের রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যের মধ্যে আমাদের যে মুসলিম কবিদের মাধ্যমে রোমান্টিক প্রণয়োপাখ্যানের যে ধারাটা সৃষ্টি হচ্ছে এই ধারার ক্ষেত্রে আমাদের পিএসসি কিন্তু এখানে চরিত্রগুলো উল্লেখ করে দিয়েছে। এখানে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে এখানে স্পেসিফিকভাবে রোমান্টিক প্রণয়োপাখ্যান সম্পর্কে কিন্তু কোনো কিছু লিখে নাই। তাহলে আপনাকে দেখতে হবে এখানে কবি সম্পর্কে পড়তে হবে, সাথে সাথে কবি পরিচিতি এবং কবির সাথে সাথে তার যে সাহিত্য এই সাহিত্য সম্পর্কেও দেখতে হবে। তাহলে রোমান্টিক প্রণয়োপাখ্যান থেকে আমরা কি কি পড়ব? প্রথমত 1 নাম্বার আমরা কবিদের পরিচিতি। তাহলে এই কবিদের পরিচিতি থেকে আমরা কি কি দেখব? প্রথমত তার জন্মসালটা, এখানে কিন্তু আপনাদেরকে স্পেসিফিকভাবে আপনাদের জন্ম তারিখটা বা জন্মসালটা কিন্তু বলবে না, পরীক্ষার মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো আসে না। পরীক্ষার মধ্যে আসছে কত শতাব্দীতে, কারণ এগুলো নিয়ে অনেক ধরনের মত পার্থক্য থাকার কারণে স্পেসিফিকভাবে আমরা সালটা বা স্পেসিফিকভাবে সাহিত্যিকরা সালটা বর্ণনা করতে পারে না। এই কারণে তারা একটা আনুমানিক ধারণা দিয়ে দেয় যে ধরেন শাহ মোহাম্মদ শগীর কত শতাব্দীর বা কত শতকের কবি, এই টাইপের প্রশ্নগুলো হয়ে থাকে। তাহলে আপনাদেরকে কবি পরিচিতির মধ্যে প্রথমত দেখতে হবে আমাদের শাহ মোহাম্মদ শগীরের, প্রথমে আমরা দেখি শাহ মোহাম্মদ শগীর তার জন্মসাল কখন বা সে কত শতাব্দীতে জন্মগ্রহণ করেছেন, এবং তার প্রত্যেকটা আপনারা দেখবেন আমাদের মধ্যযুগের কবিদের বেশিরভাগ কবি হচ্ছে যে পৃষ্ঠপোষকতা লাভ করেছিল, অর্থাৎ সে কোনো রাজা বা কোনো হচ্ছে জমিদার বা কোনো প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে সে পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। এই পৃষ্ঠপোষকের নামটা একটু ভালো করে দেখতে হবে। তাহলে শাহ মোহাম্মদ শগীর আমরা জানি শাহ মোহাম্মদ শগীর গিয়াসউদ্দিন আজম শাহ তাকে পৃষ্ঠপোষকতা করেছিল। তাহলে গিয়াসউদ্দিন আজম শাহের নামটা যেহেতু আসছে এর সাথে সাথে তার সম্পর্কিত একটু ভালো করে জাস্ট একটু দেখে নিতে হবে। তাহলে প্রথমে আমরা দেখব কবি পরিচিতি, তারপর 2 নম্বর হলো আমাদের তার কাব্য নিয়ে আলোচনা। তাহলে আমাদের রোমান্টিক প্রণয়োপাখ্যান থেকে আমাদের যা দেখতে হবে প্রথমত কবি পরিচিতি, কারণ এখানে স্পেসিফিকভাবে কবিদের নাম বলে দেওয়া হয়েছে। এছাড়াও তাদের জন্মস্থান দেখতে হবে, কবি পরিচিতির মধ্যে রয়েছে তাদের জন্মস্থান কোন কবি, যেমন ধরো সৈয়দ সুলতানের জন্মস্থান কোথায়, দৌলতুজির বাহরামকা কোথায় জন্মগ্রহণ করেছেন বা কোন অঞ্চলের, বা শাহ মোহাম্মদ শগীর কোন অঞ্চলের, এই টাইপের প্রশ্নগুলো একটু ভালো করে দেখতে হবে। আচ্ছা, এর বাইরে রয়েছে আমাদের কাব্য নিয়ে আলোচনা। এবার আমরা একটু দেখি কাব্য নিয়ে আলোচনার মধ্যে কি কি আছে। যেমন রোমান্টিক প্রণয়োপাখ্যান দ্বারা প্রথম যে কাব্য সেটা হলো ইউসুফ জুলেখা। তাহলে ইউসুফ জুলেখা কাব্য থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হলো এই কাব্যের আমরা জানি চরিত্র হলো বিখ্যাত চরিত্র দুইটা, একটা হলো ইউসুফ একটা হলো জুলেখা। তাহলে প্রথমত এই কাব্যগুলোর কাহিনী সম্পর্কে একটু ভালো করে দেখতে হবে। আমরা প্রথমে দেখব কাব্য নিয়ে আলোচনার মধ্যে কি কি আসবে। প্রথম হলো কাহিনী, তারপর 2 নম্বর রয়েছে আমাদের সাবজেক্টিভ 100 নম্বরের সব কি সাহিত্য না, আমাদের হচ্ছে ব্যাকরণের, আপনি সিলেবাসটা হয়তো সম্পূর্ণরূপে দেখেন নাই, আমাদের বাংলা ভাষা ও সাহিত্য পার্ট 2 এর মধ্যে ঘ নাম্বার অপশনে কিন্তু ব্যাকরণটা লিখে আছে। ব্যাকরণ 10 মার্ক, অনুচ্ছেদ রচনা 5 মার্ক, সাধুচলিত আঞ্চলিক ভাষারীতি এখানে রয়েছে 5 মার্ক। টোটাল আমাদের 20 মার্কের কিন্তু ব্যাকরণ আসবে, আর 80 মার্কের হলো সাহিত্য থেকে। আপনি হচ্ছে এটাকে সিলেবাসটা নিচের দিকে আসলে দেখতে পারবেন যে আমাদের সিলেবাসের মধ্যে কিন্তু ব্যাকরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। জেনারেল বাংলা সাহিত্যের কোন কবি সাহিত্যিক পড়তে হবে। আচ্ছা, এটা আমি শুরুর দিকে আলোচনা করেছিলাম যে আমাদের জেনারেল বাংলার মধ্যে আমাদের প্রাচীন এবং মধ্যযুগ থেকে আমরা ক্লাসের মধ্যে যে সকল কবি বা সাহিত্যিকদের নিয়ে আলোচনা করেছি এগুলো দেখবেন। সাথে দেখতে হবে আপনাদের পিএসসির আমাদের যে 11 জন যে কবি সাহিত্যিক রয়েছে, কবি সাহিত্যিক, এরপর রয়েছে আমাদের যে পঞ্চপাণ্ডব, এই পঞ্চপাণ্ডবের সাহিত্য দেখবেন ঘুরে ফিরে কিন্তু এগুলোই আসে, পঞ্চপাণ্ডব। এবং সর্বশেষ এবার কিন্তু আমাদের বাংলাদেশের সাহিত্যিকদের সম্পর্কে কিন্তু প্রশ্ন খুব একটা করে নাই। তাহলে আপনাকে বাংলাদেশের যে প্রধান যে সাহিত্যিকগুলো রয়েছেন এই সাহিত্যিকগুলো সম্পর্কে একটু দেখতে হবে। যেহেতু এখানে 5 মার্ক, এত ডিপ থেকে হয়তো ডিটেলস প্রশ্ন করবে না। এখানে আপনি পিএসসি 11 জন সাহিত্যিক এবং আমাদের পঞ্চপাণ্ডব যে কবিরা রয়েছে পঞ্চপাণ্ডব কবি, অর্থাৎ 16 জন কবিদের সম্পর্কে দেখে গেলে মূলত আপনারা আধুনিক যুগের থেকে মূলত আপনারা কমন পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমরা একটু দেখি তাহলে আমাদের কাব্য নিয়ে আলোচনার মধ্যে কি কি আছে। সেটা হলো প্রথমে প্রত্যেকটা কাব্যের কাহিনী একটু ভালো করে একটু দেখে যেতে হবে, অর্থাৎ কোন কাব্যের কাহিনীটা কি। এরপর রয়েছে চরিত্র,
এবং ছন্দ, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেখবেন আমাদের মধ্যযুগের বেশিরভাগ সাহিত্য কিন্তু পয়ার বা ত্রিপদী ছন্দে লেখা হয়েছে। তাহলে পয়ার বা ত্রিপদী ছন্দ সম্পর্কে কিন্তু আমি ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম যে পয়ার বা ত্রিপদী ছন্দ হলো যে ছন্দ পুরোটাই হলো অক্ষরবৃত্ত ছন্দের মতো, অর্থাৎ 14 চরণ বিশিষ্ট ছন্দ, যেখানে আমাদের কি থাকে 14 চরণ বিশিষ্ট থাকে। এবং এই ছন্দগুলোর বড় বৈশিষ্ট্য হলো এই ছন্দগুলোর শেষের দিকে কিন্তু মিল থাকে, আমাদের অক্ষরবৃত্ত ছন্দের শেষের দিকে কিন্তু মিল থাকবে না। তাহলে পয়ার ত্রিপদীর সাথে আমাদের অক্ষরবৃত্ত ছন্দের মূল পার্থক্যটা হলো পয়ার ত্রিপদী ছন্দের মধ্যে আমাদের শেষের দিকে মিল থাকবে, আর আমাদের অক্ষরবৃত্ত ছন্দে শেষের দিকে কিন্তু মিল থাকবে না। আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন ছন্দ কিন্তু পয়ার ত্রিপদী ছন্দে, তবে এটা একটা নাম আছে, সেটা আমরা একটু পরে আলোচনা করছি। পিডিএফ কিভাবে আপনার পিডিএফটা হচ্ছে অ্যাপে লগ ইন করলে আপনারা অ্যাপের মধ্যে পাবেন। আমাদের যে লাইভ এমসিকিউ যে অ্যাপটা রয়েছে ওই অ্যাপের মধ্যে আমাদের এই পিডিএফটা দেওয়া আছে, আমাদের কম্পেন্ডিয়াম ফাইলটাও দেওয়া আছে, ওইখানের মধ্যে প্রশ্ন নিয়ে বিশদভাবে আলোচনা আছে, এখানে আপনারা দেখতে পারেন। আচ্ছা, এরপরে দেখি আরাকান রাষ্ট্র। আচ্ছা, তারপর হচ্ছে ছন্দ, এইটা আমাদের মূলত কাব্য থেকে এই বিষয়গুলো একটু দেখতে হবে। এর বাইরে আমাদের যেমন অনেকগুলো কবি রয়েছেন, তাদের যে সাহিত্য, তারা মূল কবি মূল কাব্যের বাইরে কিন্তু আরও কিছু কাব্য লিখেছেন, এই কাব্যগুলো সম্পর্কে একটু দেখতে হবে। তাহলে আমরা শাহ মোহাম্মদ শগীর, এখান থেকে আমাদের যে কবিগুলো দেখতে হবে সেটা হলো শাহ মোহাম্মদ শগীর, সৈয়দ সুলতান, দৌলত উজির, বাহারাম খাঁ, মুকুন্দরাম চক্রবর্তী। আপনারা জানি যে আমাদের মধ্যযুগে শ্রেষ্ঠ কবি বলা হয় মুকুন্দরাম চক্রবর্তীকে। তাহলে মুকুন্দরাম চক্রবর্তীর লেখার মধ্যে কিন্তু এই প্রশ্নটা কিন্তু এখন আসা নাই, আমার ধারণা এই প্রশ্ন হচ্ছে 49তম আসতে পারে। মুকুন্দরাম চক্রবর্তীকে কিন্তু মধ্যযুগের ঔপন্যাসিক বলা হয়। তাহলে তাকে যে ঔপন্যাসিক, এই কথাটা, এই উক্তিটা কে করেছেন এটা একটু দেখতে হবে। এটা হলো আমাদের শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, তিনি উক্তিটা করেছেন যে মধ্যযুগে তার লেখার গঠনিক বৈশিষ্ট্যের মাধ্যমে তাকে মধ্যযুগের ঔপন্যাসিক হিসেবে আখ্যায়িত করেছেন। আচ্ছা, এরপর রয়েছে আমাদের ভারতচন্দ্র রায়গুণাকর। তাহলে আমরা এখানে একটা আপনাদের ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হলো আমরা জানি আমাদের যুগসন্ধিকরণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে, কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত তিনি নিজেই যুগসন্ধিকরণের কবি বলেছেন ভারতচন্দ্র রায়গুণাকরকে। অর্থাৎ আমরা সবাই জানি যে ঈশ্বরচন্দ্র গুপ্তই হলো আমাদের যুগসন্ধিকরণের কবি, কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত ভারতচন্দ্র রায়গুণাকরকে বলেছেন যে যুগসন্ধিকরণের কবি। তিনি তার অন্নদামঙ্গল কাব্যের মানসিংহ এবং ভবানন্দ উপাখ্যান পাঠ করে মূলত এই উক্তিটা করেছেন। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের গাইড বইয়ের মধ্যে কিন্তু নাই। আপনারা কিন্তু গাইড বইয়ের মধ্যে জানেন যে ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগসন্ধিকরণের কবি বলা হয়, কিন্তু ভারতচন্দ্র রায়গুণাকরকে যে যুগসন্ধিকরণের কবি বলেছেন এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো এইরকম কিছু ইম্পর্টেন্ট টপিকস আমি ওই কম্পেন্ডিয়াম ফাইলের মধ্যে আলোচনা করেছি, আপনারা একটু জাস্ট অ্যাপের মধ্যে লগ ইন করে আপনারা ওই ফাইলটা একটু দেখে নেবেন। আপনারা যারা সাবজেক্টটি পরীক্ষা দিচ্ছেন তারা মাস্ট ওই ফাইলটা একটু দেখবেন। ওখানে আমাদের 200টা এমসিকিউর মধ্যে মোটামুটি আমাদের সাহিত্য সম্পর্কে একটা বিশেষ ডিসক্রিপশনের মধ্যে সাহিত্য সম্পর্কে আমরা বিশদ একটা আলোচনা করেছি। না না, 120 মার্কের মধ্যে 100, হ্যাঁ হ্যাঁ এরকম। ব্যাকরণ হবে 20, 15, 35, হ্যাঁ রাইট, আপনার ইকুয়েশনটা ঠিক আছে। 120 মার্কের মধ্যে 85 হলো সাহিত্য আর 35 হলো ব্যাকরণ। হ্যাঁ, ওইভাবে পড়লে হবে, আপনার ওইভাবে পড়লে দেখতে পারবেন। আচ্ছা, এরপর আমরা একটু দেখি। তাহলে এখানে আমাদের কবিদের সময় পরিচয় এবং তার কাব্য আলোচনা। এরপর আমাদের রয়েছে আরাকান রাজসভা। আমরা জানি আমাদের রোসাঙ্গ যে অঞ্চলটা রয়েছে, অর্থাৎ আরাকান, মিয়ানমারের রাখাইন অঞ্চলে আরাকান রাজ্য, এই আরাকান রাজ্যকে আরাকান রাজ্যের মধ্যেও বাংলা সাহিত্য খুব সমৃদ্ধ লাভ করেছিল। তাহলে এই আরাকান রাজ্য বাংলা সাহিত্যটা সমৃদ্ধ লাভ করার পিছনে যে সকল কবিদের নাম খুব গুরুত্বপূর্ণ, এই সকল কবিদের নিয়ে আমাদের পড়তে হবে। তার মধ্যে আমরা জানি আলাউল রয়েছেন, আলাউল, দৌলত কাজী, তারপর হচ্ছে আমাদের খুরেশি মাগন ঠাকুর, তাদের যে সাহিত্য, এই সাহিত্যগুলো একটু দেখতে হবে। তবে বিশেষত সবচেয়ে বেশি দেখতে হবে আলাউল সম্পর্কে। যেমন এবার একটা প্রশ্ন আসছিল যে আলাউল নিজের পরিচয় দিয়েছিলেন কোন কাব্যের মধ্যে 47তম বিসিএসে। এটা প্রশ্নটা অনেকে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আমরা জানি যে পদ্মাবতীর শুরুর মধ্যে তিনি বলেছেন যে মুলুক ফতেয়াবাদ গৌরতে প্রধান ততদ জালালপুর পুণ্যবন্ত স্থান। তাহলে আলাউল নিজে কিন্তু পদ্মাবতী কাব্যের মধ্যে পরিচয় দিয়েছিলেন। তাহলে এই যে এই কাব্য, বিশেষত পদ্মাবতী কাব্যের ডিটেলস সম্পর্কে একটু দেখতে হবে। এই পদ্মাবতী কাব্যের যে চরিত্রগুলো রয়েছে, রত্নসেন, তারপর আমাদের যে সুখ পাখি হীরামন, এবং আমাদের যে আলাউদ্দিন এবং পদ্মাবতী, এই যে চরিত্র, এই চরিত্রগুলো একটু দেখে যেতে হবে। এবং আমাদের পদ্মাবতী কাব্যের
যে কাব্যগুণ, এই কাব্যগুণটা একটু দেখতে হবে। তাহলে কাব্যগুণটা আপনারা কোথায় দেখবেন? আপনারা অনার্সের বইগুলো থেকে একটু দেখতে পারেন। আচ্ছা, এরপর আমরা একটু দেখি, এখানে কাব্যের মধ্যে কিন্তু আমাদের কিছু বিখ্যাত উক্তি রয়েছেন। যেমন পদ্মাবতী রূপের মধ্যে বলেছেন যে, এই উক্তিগুলো আপনারা অনার্সের বই থেকে একটু দেখলে মোটামুটি আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আলাউলের যে অন্যান্য কাব্যগুলো রয়েছে, এই কাব্যগুলো একটু দেখতে হবে। তোহফা, তার অন্যান্য যে কাব্যগুলো, তোহফা, হপ্তপৈকর, সিকন্দরনামা, এই কাব্যগুলো, এখানের মধ্যে তার মৌলিক কাব্য কোনগুলো এবং অনুদিত কাব্য কোনগুলো, এগুলো একটু ভালো করে দেখে দিতে হবে। এবং তার এই কাব্যগুলো কোনটা কোন কাব্য, কোনটা কোন ধরনের কাব্য, কোন ধরনের কাব্য, এগুলো একটু দেখে যেতে হবে। আমি যে আপনাদেরকে বললাম যে এটা এখান থেকে দেখে যেতে হবে, এগুলো কিন্তু সব আমাদের লেকচারের মধ্যে কিন্তু আলোচনা করা হয়েছে। আপনারা জাস্ট এই বিষয়গুলো শেষ সময়ে এই বিষয়গুলো একটু চোখ বুলিয়ে যাবেন। এর বাইরে যদি আরও কিছু পড়তে চান, সেটা কোথা থেকে পড়বেন, এটা আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। কত মার্ক পাইলে টিকবেন, এটা আমি শুরুর দিকে আলোচনা করেছিলাম যে কত মার্ক পাইলে টিকবে। আপনারা একটু জাস্ট শুরুর দিকে আপনারা দেখলে এটা দেখবেন, শুরুর দিকে আমি এটা সম্পর্কে একটা ধারণা দিয়েছি যে কত মার্ক পাইলে টিকবে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি আমাদের পরবর্তী রয়েছে আমাদের গীতিকা কেন্দ্রিক যে সাহিত্য। আমরা জানি আমাদের 3 ধরনের গীতিকা রয়েছে, একটা হলো নাথ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা এবং ময়মনসিংহ গীতিকা। এই গীতিকাগুলোর সংগ্রহের পিছনের যে ইতিহাস, এই ইতিহাসটা একটু দেখতে হবে। গীতিকাগুলো কখন সংগ্রহ করা হয়েছে, কার অনুকূল্যে সংগ্রহ করা হয়েছে এবং কিভাবে সংগ্রহ করা হয়েছে। এই গীতিকাগুলোর প্রধান যে পদগুলো, এই পদগুলো একটু দেখতে হবে। এবং এই গীতিকাগুলোর প্রধান যে গীতিকাগুলো রয়েছে, সেই গীতিকাগুলোর পরিচয় এবং এর লেখক সম্পর্কেও আমাদের একটু ভালো করে দেখতে হবে। আর বিশেষত গীতিকাগুলোর যে চরিত্র, যেমন মহুয়া পালা রয়েছে, দেওয়ানা মদিনা রয়েছে, নিজাম ডাকাতের পালা, এই পালাগুলোর বা এই গীতিকাগুলোর রচয়িতাকে এবং এই গীতিকাগুলোর চরিত্রগুলো কি, এই চরিত্রগুলো একটু ভালো করে দেখতে হবে। আচ্ছা, এরপরে রয়েছে বাংলা সাহিত্যের পরিচয় আধুনিক যুগ। এখানে আমাদের রয়েছে 25 মার্কের মতো। তবে এখানে 25 মার্ক হলেও এখানে আমাদের গদ্য পদ্য এবং কাব্য সাহিত্য মিলে আমাদের এখানে আরও মার্ক কিছু বেড়ে মোটামুটি আমাদের এখানে 40 থেকে 50 মার্কের মতো হবে, 40 থেকে 50। তাহলে এটা আমাদের একটা বিশাল সিলেবাস এবং বিশাল মার্কের উপর বেস্ট করে। তাহলে এখানে আপনাদেরকে, কারণ এখানে আপনি একটু খেয়াল করেন, আমাদের মধ্যযুগের যে কাব্যগুলো রয়েছে, মধ্যযুগের কাব্যের থেকে ডিপ থেকে প্রশ্ন করলে হয়তো আমাদের অনেকে সমস্যা হতে পারে। কিন্তু এখানে যদি আপনি একটু ভালো করে নিজের একটু ভালো এফোর্ট দিতে পারেন, তাহলে এখানে আপনি 30+ মার্ক ইজিলি তুলতে পারেন। তাহলে আমি শুরুতে বললাম যে আমাদের মিনিমাম সাবজেক্টিভের মধ্যে 60 মার্কের উপরে পাইতে হবে, এটা হলো মিনিমাম। আপনারা হয়তো ভাবতেছেন যে অল্প মার্ক পাইলে ক্যাডার হওয়া যাবে, এটা কিন্তু হওয়া যাবে না, কারণ এখানে টিকাবে কম, আপনার পোস্ট কম। আপনি যদি অ্যাভারেজে সবার সাথে যদি আপনার এখানে কাট মার্ক নির্ধারণ হইতো, তাহলে এখানে আপনি একটা কাট মার্কের মাধ্যমে আপনি পেয়ে যেতেন। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, এখানে সাবজেক্ট ওয়াইজ কাট মার্কটা ভেরি করতে পারে। সাবজেক্ট ওয়াইজ কাট মার্ক যদি ভেরি করে, তাহলে এখানে অবশ্যই আপনাদেরকে 110-এর উপরে পাইতে হবে। ক্যাডার পাওয়ার জন্য 110-এর উপরে মাস্ট লাগবে। এর নিচে আসলে কিন্তু ক্যাডার আসবে না। আপনি পাস করবেন, বাট ক্যাডারটা আসবে না। আচ্ছা, এরপর আমরা একটু দেখি আমাদের বাংলা সাহিত্যের আধুনিক যুগের মধ্যে কোন কোন রাইটার। আমাদের ঈশ্বর গুপ্ত সম্পর্কে দেখতে হবে, তার যুগ সন্ধিকরণ, ঈশ্বর গুপ্ত, তার জীবনী এবং তার পত্রিকা এবং তার যে গুরুত্বপূর্ণ কবিতা রয়েছে, এই গুরুত্বপূর্ণ কবিতাগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। এক্ষেত্রে আমাদের তার যে পত্রিকাগুলো রয়েছে, এই পত্রিকাগুলোর ইতিহাস এবং তার যে কবিতাগুলো রয়েছে, কবিতাগুলোর সম্পর্কে একটু ভালো করে দেখে যেতে হবে। তারপরে রয়েছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা হলো খুব গুরুত্বপূর্ণ। আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে সাহিত্যগুলো রয়েছে, এই সাহিত্যগুলোর বিভিন্ন প্রকারভেদ রয়েছে। যেমন কিছু মৌলিক সাহিত্য রয়েছে, কিছু অনুদিত সাহিত্য রয়েছে এবং কিছু কিশোর বা শিশুদের কেন্দ্রিক সাহিত্য রয়েছে। তাহলে আমাদের দেখতে হবে এখানে মৌলিক সাহিত্য কোনগুলো, অনুদিত সাহিত্য কোনগুলো, এবং এই মৌলিক সাহিত্য অনুদিত সাহিত্যের মধ্যে, বিশেষত অনুদিত সাহিত্যের মধ্যে সে কোথা থেকে অনুবাদ করেছে বা কোন গ্রন্থ থেকে অনুবাদ করেছে, এই গ্রন্থগুলো একটু দেখতে হবে। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আমাদের যা পড়তে হবে, তার মধ্যে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী। তার যে জীবনী, তার জন্মসাল, কোথায় জন্মগ্রহণ করেছিল, কত সালে জন্মগ্রহণ করেছিল এবং জন্মস্থানের নাম কি, এগুলো একটু দেখতে হবে। তার বাংলা গদ্যে তার ভূমিকাটা কি, মানে সে বাংলা গদ্যে তার ভূমিকাটা নিরূপণ করতে হবে। এবং সমাজ সংস্কারক হিসেবে তার যে অবদানটা রয়েছে, বিশেষত সমাজ সংস্কারক বিষয়ে তার যে অবদান রয়েছে, এই অবদানগুলো একটু দেখতে হবে। তাহলে আমরা একটু দেখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা জানি তিনি যে বিধবা
বিবাহ এবং বহু বিবাহ কেন্দ্রিক যে সমাজ সংস্কার, এই সমাজ সংস্কারগুলো একটু দেখতে হবে। এবং এর সাথে ইংরেজ যে আমাদের যে ইংরেজ লর্ড কার সাথে সম্পর্কিত ছিল এগুলো একটু দেখতে হবে। এরপর রয়েছে তার সাহিত্যের ধরনটা, অর্থাৎ তার সাহিত্যের ধরনটা কীরকম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ধরনের সাহিত্য রচনা করেছিলেন এবং এই সাহিত্য রচনা করার ক্ষেত্রে তিনি কোথা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। এক্ষেত্রে রেনেসাঁসের ভূমিকাটা আসলে কি, এই সকল বিষয়গুলো কম্বাইন করে এই সকল বিষয়গুলো দেখতে হবে। আপনারা যারা আজকের ক্লাসটা করছেন আপনাদের জন্য এই ক্লাসটা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আপনারা প্রশ্ন সম্পর্কে একটা ভালো একটা ধারণা ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং প্রশ্ন সম্পর্কে যদি আপনারা ধারণা পান আপনারা কিন্তু নিজেরাই অনেক কিছু নিজেরাই আমরা পড়তে পারবো। তো একটু ভালো করে আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা একটু জানাবেন, তবে আমাকে একটু রিলেটেড প্রশ্ন করলে সবচেয়ে বেশি বেটার হয়। রিলেটেড প্রশ্ন করলে আমি উত্তর দিতে আমার জন্য সুবিধা হবে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক সাহিত্য, অনুদিত সাহিত্য সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। তারপর সাহিত্য রয়েছেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত, আমাদের খুব গুরুত্বপূর্ণ। মাইকেল মধুসূদন দত্ত, তার জীবনী এবং তার সাহিত্যিক পরিচয়। তাহলে আমরা আমাদের ক্লাসের মধ্যে বলেছিলাম মাইকেল মধুসূদন দত্তকে কিসের তার যে সাহিত্যিক যে পরিচয়টা রয়েছে এই পরিচয়টা সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। যেমন আধুনিক যুগের প্রথম কবি, মহাকাব্যের রচিতাকে এরকম কি বলা হয়, এরকম প্রায় 23 থেকে 24টা তার এরকম উপাধি রয়েছে। তাহলে উপাধিগুলো একটু দেখতে হবে। তারপর রয়েছে তার যে নাটক, আমরা জানি যে শর্মিষ্ঠা নাটকের মাধ্যমে বাংলা সাহিত্যে আমাদের মাইকেল মধুসূদন দত্ত নাটকের একটা সূচনা করেন। তাহলে এই শর্মিষ্ঠা নাটকের কাহিনী এবং এই শর্মিষ্ঠা নাটকটা তিনি কোথা থেকে গ্রহণ করেছেন, এই কোথা থেকে গ্রহণ করেছেন এবং অক্ষরবৃত্ত ছন্দ ব্যবহার করেছেন কিনা, অর্থাৎ বাংলা সাহিত্যের ক্ষেত্রে তিনি কিন্তু নবতর ছন্দের প্রবর্তন করেছেন। তাহলে এই ছন্দের প্রবর্তনের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে যে নবধারা সৃষ্টি করেছেন এগুলো একটু ভালো করে মিলাইয়ে পড়তে হবে। তাহলে নাটকের কাহিনীর মধ্যে আমরা তার কাহিনী, চরিত্র, বিষয়বস্তু, তার যে প্রহসনগুলো রয়েছে প্রহসনের কাহিনী, চরিত্র, বিষয়বস্তু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার মেঘনাদ বধ যে কাব্যটা রয়েছে এই মেঘনাদ বধ কাব্যের ডিটেলস পড়তে হবে। তাহলে এখান থেকে আপনারা প্রভাবটা পড়বেন যে মেঘনাদ বধ কাব্যের কাহিনী, চরিত্র এবং মেঘনাদ বধ কাব্যের যে উদ্ধৃতি রয়েছে সেই উদ্ধৃতিগুলো একটু দেখতে হবে। এবং এর সাথে সাথে মেঘনাদ বধ কাব্যের সাথে মাইকেল মধুসূদন দত্তের ইংরেজি সাহিত্যের কোন কাব্যের মিল রয়েছে, আমরা জানি প্যারাডাইস লস্টের সাথে অনেকাংশে মিল থাকে। তাহলে প্যারাডাইস লস্টের সাথে মিল থাকার কারণে মাইকেল মধুসূদন দত্তকে কি বলা হয় এটা একটু আমাদের জানতে হবে। তাহলে এই সকল যে বিষয়গুলো আমি আপনাদের বলছি এই সকল বিষয়গুলো কিন্তু আমরা আমাদের যে ফাইলের মধ্যে রয়েছে এই ফাইলের মধ্যে আছে, আপনারা একটু জাস্ট এখান থেকে ডাউনলোড করে এটা দেখতে পারবেন। হ্যাঁ হবে, হপ্তবৈকর সপ্তবৈকর এটা দেওয়া যাবে আমাদের বইয়ের মধ্যে, কিন্তু হপ্তবৈকরও আছে। হ্যাঁ প্রশ্নটা কি করছে তনিমা ইকবাল ইপা, হ্যাঁ আপনার প্রশ্নটার সপ্তবৈকরও যদি থাকে সপ্তবৈকরও দিয়ে দিতে পারে। তবে একটা বিষয় হলো খেয়াল করবেন আমাদের যে বিষয়গুলো নিয়ে, যেমন সপ্তবৈকর এখানে যেটা বেশি সবচেয়ে বাজারের মধ্যে প্রচলিত বা আমাদের সাহিত্যিকরা আমাদের যেটা শিক্ষা দিয়েছেন ওইটাই কিন্তু পরীক্ষার মধ্যে দেওয়া থাকে। আপনি সপ্তবৈকর কিন্তু খুব একটা দেওয়া থাকে না, সপ্তবৈকরটা কিন্তু বেশি দেওয়া থাকে। হ্যাঁ আপনাদের যদি এরকম আরো প্রশ্ন থাকে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। উনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আচ্ছা এরপরে দেখেন, এরপর হলো আমাদের মাইকেল মধুসূদন দত্তের অন্যান্য যে কাব্যগুলো রয়েছে এই কাব্যগুলো দেখতে হবে। তবে এখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ আমি ইম্পর্টেন্স শেয়ার করি, সেটা হলো আমাদের নবম দশম ও আচ্ছা আলাউলের ক্ষেত্রে আমি একটা কথা বলতে ভুলে গেছি। আমাদের ইন্টারের মধ্যে অর্থাৎ আমাদের একাদশ শ্রেণীর মধ্যে আলাউলের ঋতুবর্ণন নামে একটা কবিতা ইনক্লুড করেছে, আপনারা হয়তো ওটা অনেকে দেখবেন। তাহলে এই ঋতুবর্ণ কবিতার মধ্যে কিন্তু অনেকগুলো শব্দার্থ রয়েছে, এই শব্দার্থগুলো একটু ভালো করে দেখে নেবেন। যারা বাংলা সাবজেক্টিভ পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু এটা একটু মাস্ট অবশ্যই দেখতে হবে, কারণ এখানে দেখবেন শব্দার্থগুলো কিন্তু বোঝায় একটা, এগুলোর অর্থ প্রকাশ করছে কিন্তু আরেকটা। তাহলে আপনারা যে কোনো একটা বই থেকে বা আপনাদের উচ্চ মাধ্যমিক যদি কারো বই থাকে অথবা না পেলে পিডিএফ আপনারা অনলাইন থেকে এটা পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের ঋতুবর্ণন যে টপিক্সটা উচ্চ মাধ্যমিকের মধ্যে অ্যাড করেছে এখান থেকে আপনারা শব্দার্থ একটু ভালো করে দেখে নেবেন, আলাউলের ঋতুবর্ণনের শব্দার্থগুলো। একইভাবে আমাদের মেঘনাদ বধ কাব্যের মধ্যে বিভীষণের প্রতি মেঘনাদ নামে আমাদের একটা টপিক্স কিন্তু উচ্চ মাধ্যমিকের মধ্যে অ্যাড করেছে, এখানেও আপনারা এখান থেকেও শব্দার্থগুলো একটু দেখে দিতে হবে। এছাড়াও বঙ্গভাষা কপোতক্ষ নদ দুইটা কবিতা ভালো করে একটু দেখে দিতে হবে।
বঙ্গভাষা কপোতাক্ষ নদ। যেমন আপনি দেখেন 47-এর মধ্যে আমাদের কামিনী রায় 6 বা 7-এর মধ্যে একটা কবিতা কিন্তু দিয়ে দিয়েছে, যে পরার্থে একটা কবিতা, যে আমাদের সকলের তরে সকল আমরা প্রত্যেকে আমরা পরাত্তরে। তাহলে যে সুখ কবিতা, সরি এটা সুখ হবে, এই সুখ কবিতা থেকে এটা দেওয়া হয়েছে। তাহলে এইরকম কবিতাগুলো থেকেও উচ্চ মাধ্যমিক থেকেও, যেহেতু আপনারা ইন্টারের মধ্যে পড়াবেন, আপনারা ক্যাডার হওয়ার পরে কিন্তু আপনারা একাদশ দ্বাদশ কিন্তু মূল হচ্ছে ওদেরকে পড়াইতে হবে। এরপর হচ্ছে আমাদের অনার্স লেভেলে রয়েছে, তাহলে একাদশ দ্বাদশ থেকেও কিন্তু আপনাদের একটু জাস্ট চোখ বোলাইতে হবে। তাহলে আপনারা বঙ্গভাষা এবং কপোতাক্ষ নদ এই দুইটা কবিতা একটু ভালো করে দেখবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ সম্পর্কে আসলে আমাদের সিলেবাসটা হলো বিশাল। এক্ষেত্রে আপনাদের দুইটা বইয়ের নাম আমি এখানে দিয়েছি, একটা হলো রবীন্দ্র জীবনী প্রভাত কুমার মুখোপাধ্যায়, একটা হলো রবীন্দ্র কাব্য প্রবাহ, যেটা হলো প্রমোদনাথ বিশি এবং লাইভ এমসিকিউ আমাদের যে পিডিএফটা রয়েছে, তিনটা বিষয় আপনারা একটু দেখতে পারেন। তাহলে রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা কি পড়ব? তাহলে আমরা জানি রবীন্দ্রনাথের প্রথমত কবিতা। তাহলে রবীন্দ্রনাথের কবিতার ভান্ডার হলো বিশাল। এতগুলো ভান্ডার আমাদের পড়তে গেলে আমাদের নিজেদের জ্ঞানের ভান্ডার শূন্য হয়ে যাবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে হলো আমাদের অনার্সের মধ্যে যে কবিতাগুলো পাঠ্য রয়েছে, এটা আমরা একটু পরে ডিটেলস আলোচনা করব। অনার্সের মধ্যে আমাদের যে কবিতাগুলো পাঠ্য রয়েছে, যেমন মানসী, সোনাত্তরী, পুনশ্চ, বলকা, অর্থাৎ আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে, বিশেষত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের যে পাঠ্যগুলো রয়েছে, এই কবিতাগুলো সম্পর্কে একটু দেখতে হবে। এই কাব্যগ্রন্থগুলো দেখতে হবে, এবং এই কাব্যগ্রন্থের অন্তর্গত যে কবিতাগুলো রয়েছে, এই কবিতাগুলো একটু ভালো করে দেখতে হবে। এক্ষেত্রে আপনারা যদি আরেকটু ডিটেলসে পড়তে চান, তাহলে আমাদের রবীন্দ্র জীবনী প্রভাত কুমার মুখোপাধ্যায়, ওইখান থেকে জাস্ট কবিতার অংশ, নাটকের অংশ, উপন্যাসের অংশগুলো পড়লে মোটামুটি অনেকটা হয়ে যাবে। আর আমাদের লাইভ এমসিকিউ আমাদের যে ক্লাসটা হয়েছিল, এই ক্লাসের যে পিডিএফটা রয়েছে, ওই পিডিএফটা পড়লে কিন্তু অনেকাংশ আপনাদের হয়ে যাবে। আচ্ছা, 2 নম্বরে রয়েছে আমাদের গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর যে গল্পগুলো রয়েছে, গল্পগুলোর ক্ষেত্রে একই সাজেশন। আমাদের অনার্সের মধ্যে যে গল্পগুলো রয়েছে, এই গল্পগুলো একটু ভালো করে দেখতে হবে। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের 3 নম্বরে হচ্ছে নাটক। নাটকের মধ্যে আপনারা রক্তকরবী এবং বিসর্জন, এই দুইটা নাটক ভালো করে দেখবেন। আমাদের কিন্তু 47তম বিসিএস এ রক্তকরবী থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে। তাহলে এখান থেকে আপনারা কি পড়বেন? প্রথমত পড়বেন সেটা হলো চরিত্রগুলো, অর্থাৎ আমাদের রক্তকরবী বা বিসর্জন নাটকের চরিত্রগুলোকে। তারপর দ্বিতীয়ত পড়বেন হচ্ছে এই নাটকের বিষয়বস্তুটা আসলে কি। যেমন আমাদের 47-এর প্রশ্নটা কিন্তু বিষয়বস্তু থেকে এসেছে, যে রক্তকরবী নাটকের বিষয়বস্তু সম্পর্কিত আলোচনা করেছিল আমাদের 47-এর প্রশ্নের মধ্যে। তারপর 3 নম্বরে হচ্ছে আমাদের এই নাটকগুলোর, অর্থাৎ রক্তকরবী নাটকের মধ্যে যে চরিত্রগুলো রয়েছে, এই চরিত্রগুলোর ক্ষেত্রে যদি কোনো বিখ্যাত উক্তি থাকে, এই উক্তিগুলো একটু দেখতে হবে। আমাদের এই উক্তিগুলো কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু বারবার আসে, আমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে কিন্তু এগুলো বারবার আসে। তো আমাদের এগুলো একটু দেখতে হবে। তাহলে আপনারা দুইটা নাটক ভালো করে দেখবেন, একটা হলো রক্তকরবী আর একটা হলো বিসর্জন। এর বাইরে আমাদের যে সাংকেতিক নাটক রয়েছে, এই সাংকেতিক নাটকের নামগুলো মুখস্থ রাখতে হবে, রূপক নাটকের নামগুলো মুখস্থ রাখতে হবে। তারপর নৃত্যনাট্য, কোনটাকে নৃত্যনাট্য বলে, এই নামগুলো একটু মুখস্থ রাখতে হবে। এগুলো কিন্তু আমাদের ছোট ছোট বিষয়, এগুলো আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু ভুল হয়ে যায়। এরপর আমাদের কাজী নজরুলের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি দেখতে হবে, সেটা হলো তার কবিতা। তাহলে তার কবিতার ক্ষেত্রে আমরা অগ্নিবীণা, প্রথমত অগ্নিবীণা থেকে কিন্তু প্রতিবারই মোটামুটি প্রায় সময় প্রশ্ন হয়ে থাকে। অগ্নিবীণা কাব্যগ্রন্থ দেখতে হবে। তাহলে অগ্নিবীণা কাব্যগ্রন্থের মধ্যে আমাদের প্রায় 12টার মতো কবিতা রয়েছে। তাহলে এখানে আপনাদের যে বিষয়টা ভালো করে দেখতে হবে, সেটা হলো এই 12টা কবিতা শুরু কোনটা, শেষ কোনটা, এই কবিতাগুলোর বিষয়বস্তু কি, এই কবিতাগুলো কি নিয়ে আলোচনা করেছে, এই কবিতাগুলোর মধ্যে আমাদের যে কাহিনী, এই কাহিনীটা আসলে কি, কাহিনীটা কি বিষয় নিয়ে আলোচনা করেছে, এগুলো একটু ভালো করে। গদ্য পাঠ থেকে কিন্তু প্রশ্ন খুব একটা হয় না। আপনারা দেখেন গদ্য পাঠ থেকে কিন্তু আমাদের প্রশ্নটা খুব একটা করা হয় না, যেগুলো হয় কবিতা থেকে, তারা কিন্তু কবিতাকে সবচেয়ে বেশি পছন্দ করে। আচ্ছা, আমি একটু আলোচনার মধ্যে যাই। তাহলে প্রথমত অগ্নিবীণা কাব্যগ্রন্থ সম্পর্কে আমাদের একটু বিশদভাবে আলোচনা করতে হবে। অগ্নিবীণা কাব্যের বিষয়বস্তু কি, অগ্নিবীণা কাব্যের যে পৌরাণিক বৈশিষ্ট্য এখানে। তাহলে অগ্নিবীণা কাব্যের বিখ্যাত একটা কবিতা রয়েছে বিদ্রোহী। এই বিদ্রোহী কবিতা আপনারা হচ্ছে উচ্চ মাধ্যমিকের বই থেকে পড়বেন। উচ্চ মাধ্যমিকের বই থেকে আপনারা বিদ্রোহী কবিতার সম্পূর্ণ ডিটেলসটা পড়বেন, কারণ এখান থেকে প্রশ্ন দিলে আপনাকে বিদ্রোহী কবিতা দেবে। এছাড়াও আপনাদের প্রলয় উল্লাস, সাতাল আরব, রক্তাম্বর ধারিণী মা, এই কবিতাগুলো জাস্ট চোখ বোলাই যাবে।
আচ্ছা, এরপর আমাদের রয়েছে কবিতার মধ্যে নজরুলের সাম্যবাদী কবিতা। সাম্যবাদী কবিতা, এই সাম্যবাদী কবিতা থেকে আপনাদের দেখতে হবে আমাদের কোন কোন কবিতা এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। যেমন ধরেন প্রশ্ন করে যদি করে যে মিথ্যাবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের, নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, তাহলে এটা আমরা হয়তো অনেকে জানি না। এই যে মিথ্যাবাদী কাব্যগ্রন্থটি সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে এই যে নজরুলের যে কবিতাগুলো রয়েছে, কাব্যগ্রন্থগুলো রয়েছে, কাব্যগ্রন্থের অন্তর্গত যে কবিতাগুলো যেগুলো আমাদের আনকমন টাইপের, যেমন এখানে সাম্যবাদী কবিতার মধ্যে মানুষ কবিতা রয়েছে, মানুষ কবিতা পরীক্ষার মধ্যে আসবে না। তাহলে যেগুলো আনকমন যে কবিতাগুলো রয়েছে, আনকমন কবিতাগুলো জাস্ট একটু দেখে একটু জাস্ট নোট করে রাখবেন এবং একটু চোখ বুলাই যাবেন। এটা সাম্যবাদীর পরে রয়েছে আমাদের চক্রবাক, তারপর হলো ধুলন চাপা, এই যে এই চারটা কবিতা একটু ভালো করে দেখে গেলে মোটামুটি আমাদের এখান থেকে কমন আসবে। এছাড়া তারপর রয়েছে নজরুলের যে উপন্যাস, উপন্যাসের মধ্যে আমাদের নজরুলের 3টা উপন্যাস রয়েছে। এই 3টা উপন্যাসগুলো যেমন বাঁধনহারা, মৃত্যুক্ষুধা এবং কুহেলিকা, এই 3টা উপন্যাসের জাস্ট চরিত্রগুলো এবং কোন উপন্যাসের সাথে কি রিলেটেড এগুলো পড়বেন। তাই এগুলো হচ্ছে আমাদের লাইভ এমসিকিউ, আমাদের যে পিডিএফটা আমি আপনাদেরকে দিয়েছি, ওই জাস্ট ওই পিডিএফটা মোটামুটি শেষ করলে আপনারা নজরুল সম্পর্কে আনসার পাবেন। যেমন এবার আপনি দেখেন নজরুলের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়নি, এটা কিন্তু আমি ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম, এখান থেকে কিন্তু আসছে। আপনারা আমার ক্লাসটা যারা করেছেন আপনারা কিন্তু এটা দেখছেন যে আমি নজরুলের নিষিদ্ধ গ্রন্থ নিয়ে কিন্তু খুব সুন্দর করে আলোচনা করেছিলাম, এবং যারা 47 পরীক্ষা দিয়েছেন তারা হয়তো অনেকে এটা পারছেন। আচ্ছা, এরপরে দেখেন আধুনিক যুগের সাহিত্যিক, অন্যান্য যে সাহিত্যিক রয়েছে তার মধ্যে রয়েছে বিহারীলাল চক্রবর্তী। তাহলে বিহারীলালের যে কাব্যগ্রন্থগুলো, সে কাব্যগ্রন্থগুলো দেখতে হবে, এবং কোন কাব্যের কতগুলো অনুচ্ছেদ রয়েছে, কতগুলো পরিচ্ছেদ রয়েছে, এই পরিচ্ছেদগুলো দেখতে হবে। এবং তাকে যে বিহারীলালকে যে আমাদের গীতি কবিতার যে জনক বলা হয়, এই জনকটা আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর উপাধি দিয়েছেন, তাহলে এর পিছনের প্রেক্ষাপটটা কি এটা একটু দেখতে হবে। তাহলে আমাদের বিহারীলাল থেকে যেটা দেখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো তার যে কাব্যগ্রন্থগুলো রয়েছে, এই কাব্যগ্রন্থগুলো বিশেষত তার সাধের আসন, বঙ্গসুন্দরী, তারপর হচ্ছে শারদামঙ্গল, এই 3টা কাব্য আপনারা একটু ভালো করে ডিটেলস পড়ে নেবেন, এটা আমাদের পিডিএফ এর মধ্যে দেওয়া আছে। আর নজিবুর রহমান সাহিত্যরত্ন, আপনার তার আনোয়ারা উপন্যাস সম্পর্কে আমরা সকলে জানি যে নজিবুর রহমান আনোয়ারা উপন্যাসটি লিখেছেন। এর বাইরেও কিন্তু তার আরও কিন্তু অনেকগুলো উপন্যাস রয়েছে, যেমন চাঁদমণি ও ফুলগঙ্গা নামে একটা উপন্যাস রয়েছে। তার আরও কিছু ইম্পর্টেন্ট উপন্যাস রয়েছে। উপন্যাসগুলো একটু ভালো করে দেখে, শুধু আনোয়ারা দেখলে কিন্তু হবে না, আনোয়ারার বাইরে গিয়ে কিন্তু আরও কিছু উপন্যাস দেখতে হবে। এরপর রয়েছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা জানি বঙ্কিমচন্দ্র উপন্যাসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ উপন্যাসের জনক হিসেবে আমরা বঙ্কিমকে চিনি। তাহলে তার যে উপন্যাসগুলো, এই উপন্যাস থেকে, বঙ্কিমের উপন্যাস থেকে আমরা একটু এখানে লিখি, তাহলে বঙ্কিমের যে উপন্যাসগুলো রয়েছে, এই উপন্যাস থেকে আপনারা কাহিনী পড়বেন। আমি বারবার আপনাদেরকে কিন্তু কাহিনী এবং চরিত্রের দিকে সবচেয়ে বেশি ফোকাস দিতে বলছি, কারণ কাহিনীতে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আপনি 47 প্রশ্ন কিন্তু হয়েছে, এখানে কিন্তু অবশ্যই কাহিনী থেকে আপনাদের প্রশ্ন আসবে যে কোনটার কাহিনী কীরকম। যেমন ধরুন যদি বিধবা বিবাহ নিয়ে বঙ্কিমের লেখা উপন্যাস কোনটি, ঐতিহাসিক ঘটনা নিয়ে বঙ্কিমের লেখা উপন্যাস কোনটি, বা বঙ্কিমের ত্রয়ী উপন্যাসের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়, তাহলে এই যে কাহিনী ভালো করে একটু দেখতে হবে। এবং সাথে হলো বিষয়বস্তু, উপন্যাসের বিষয়বস্তু, এবং 3 নম্বর হলো চরিত্র বিশ্লেষণ। আমাদের কিন্তু এগুলো মনে থাকে না কোনটা কোন চরিত্র, তাহলে এগুলো হচ্ছে আপনারা খাতার মধ্যে নোট করে করে পড়বেন। বঙ্কিমের কোন উপন্যাসের কোন চরিত্র, এটা আপনারা হচ্ছে খাতার মধ্যে নোট করে করে পড়বেন, এবং পাশে হচ্ছে একটা লিখবেন কাহিনী দিয়ে জাস্ট কাহিনীটা কি জিস্ট বিষয়টা একটু লিখে রাখবেন, তাহলে পড়ার সময় আপনাদের এটা মাথার মধ্যে মনে থাকবে। এছাড়া রয়েছে মীর মোশাররফ হোসেন থেকে কিন্তু এবার প্রশ্ন আসছিল, আমাদের শীত যারা পড়ছেন তারা হয়তো এটাও পারছেন। মীর মোশাররফ হোসেন থেকে আমরা জানি তার বিষাদ সিন্ধু উপন্যাসটা রয়েছে, এই বিষাদ সিন্ধু উপন্যাসটা ডিটেলস পড়তে হবে, কারণ এই বিষাদ সিন্ধু উপন্যাসটা কিন্তু আমাদের অনার্সের মধ্যে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে উপন্যাস থেকে আপনারা কি পড়বেন, আপনারা অনার্সে যেগুলো পড়ে আসছেন, যে আমাদের উপন্যাসের বৈশিষ্ট্য, উপন্যাসের চরিত্র, উপন্যাসের বিষয়বস্তু, এবং উপন্যাসের ক্ষেত্রে লেখকের যে ভাষাগত দক্ষতা, এই ভাষাগত দক্ষতা দেখতে হবে। এবং উপন্যাস রচনার ক্ষেত্রে লেখকের যে সার্থকতা, এই সার্থকতা কোথায়, এই সার্থকতাগুলো জাস্ট একটু আপনারা রিডিং পড়লে মোটামুটি বুঝতে পারবেন। তাহলে মীর মোশাররফ হোসেন থেকে আমাদের বিষাদ সিন্ধু উপন্যাসটা ভালো করে দেখতে হবে, এবং মীর মোশাররফ হোসেনের যে বিষাদ সিন্ধু উপন্যাসের যে চরিত্রগুলোকে বিশ্লেষণ করতে হবে। এবং এখান থেকে কিন্তু আপনারা যে এমসিকিউগুলা আপনারা হচ্ছে আমাদের
যে আপনার যদি সম্ভব হয় অনার্সের বইগুলো যদি থাকে ওইখান থেকে আপনারা যে জিস্ট নোট করেছেন ওইখান থেকে জাস্ট এমসিকিউ আকারে কিছু পড়তে পারেন। আচ্ছা, এরপর রয়েছে আমাদের কাইকোবাদ। আমাদের কাইকোবাদের আসলে আমরা জানি কাজেমা আলী কুরাইশি কাইকোবাদ। তাহলে কাইকোবাদের সম্পর্কে আমাদের একটু দেখতে হবে তার মহাশ্মশান যে মহাকাব্যটা রয়েছে এই মহাকাব্য সম্পর্কে। আমরা এই মহাকাব্য সম্পর্কে কিন্তু খুব সুন্দর করে ডিটেলস আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আমাদের লেকচার শিটটা একটু ভালো করে পড়লে মোটামুটি আপনারা অনেক কিছু জানতে পারবেন। দেখি দেখি নিচে দেখি সবাই। পেজ আচ্ছা, এরপর আমরা একটু দেখি আমাদের প্রমোদ চৌধুরী সম্পর্কে আমরা যেটা জানি যে আধুনিক বাংলার মধ্যে তিনি প্রথম চলিত রীতির প্রবর্তন করেন 1914 সালে। তাহলে এর বাইরে কিন্তু আরো কিছু তথ্য রয়েছে প্রমোদ চৌধুরী সম্পর্কে যেটা হয়তো আমরা অনেকে জানি না। যেমন তিনি ফরাসি যে ছোট গল্প, এই ফরাসি ছোট গল্পের আঙ্গিক এবং বিষয়বস্তু নিয়ে তিনি বাংলা সাহিত্যের মধ্যে আলোচনা করেছিলেন। এগুলো আমরা ক্লাস লেকচারের মধ্যে আপনাদের সাথে আলোচনা করেছি। তাহলে এই বিষয়গুলো একটু দেখতে হবে। এরপরে রয়েছে শরৎচন্দ্রের যে নারী চরিত্রগুলো, এই নারী চরিত্রগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। আমাদের 8 নম্বরে রয়েছে জীবনানন্দ দাশের কবিতা। তার যে কবিতা সাতটা কবিতার মতো, এই 7টা কবিতা একটু ভালো করে জাস্ট দেখবেন, যেটা আমাদের ক্লাস লেকচারের মধ্যে রয়েছে। এবং 9 নম্বরে হচ্ছে ফরুক আহমদ। আমি আপনাদেরকে শুরুর দিকে বলেছিলাম যে আমাদের ইসলামী সাহিত্য থেকে কিন্তু প্রশ্ন মাস্ট করবে। যেমন এবার দেখেন আপনি 47-এর মধ্যে কিন্তু আমাদের 3টা বা 4টা ইসলামী সাহিত্য থেকে প্রশ্ন করেছে। তাহলে আমি শুরুর দিকে আপনাদের কিন্তু ফার্স্ট লেকচারে বলেছিলাম যে আমাদের বাংলাদেশের যে ইসলামী সাহিত্যিক রয়েছেন, ইসলামী সাহিত্যিকদের থেকে কিন্তু আমাদের বর্তমানে পরীক্ষার মধ্যে প্রশ্ন হবে, আপনারা একটু দেখবেন। তো এই ক্ষেত্রে ফরুক আহমদ, গোলাম মুস্তফা, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, এই 3টা রাইটার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের সিলেবাসভুক্ত হলো ফরুক আহমদ আর বাকি যে 2জন রাইটার, এই রাইটারের জাস্ট যে কবিতাগুলো রয়েছে, কবিতাগুলোর নামগুলা বা তাদের যে সাহিত্যগুলো রয়েছে, এই সাহিত্যগুলো একটু দেখে গেলে হয়ে যাবে। তাহলে ফরুক আহমদ থেকে আমাদের যে তার যে কাব্যগ্রন্থগুলো রয়েছে, যেমন সাত সাগরের মাঝি, নৌফেল ও হাতে মুহূর্তের কবিতা, এই কবিতাগুলো একটু দেখবেন এবং তার যে জীবনী দেখতে হবে। তাহলে এখানে ফরুক আহমদ থেকে আপনারা জীবনী দেখবেন। আমি কিন্তু আপনাদেরকে ফরুক আহমদ সম্পর্কে অনেক বেশি গুরুত্ব দিতে বলছি, কারণ ফরুক আহমদ থেকে কিন্তু অবশ্যই 2-3টা প্রশ্ন আপনারা পেতে পারেন। তার জীবনী দেখতে হবে। তারপর হলো তার সাহিত্য, জীবনী এবং সাহিত্যের পরিচয়, এই 3টা বিষয় ফরুক আহমদ থেকে দেখে যেতে হবে। একটা হলো তার জীবনী, তার সাহিত্য এবং সাহিত্যের পরিচয়। তাহলে আপনারা আজকে যারা ক্লাসটা করছেন, আপনারা জাস্ট আমার কথাগুলো একটু ফলো করে আপনারা এইভাবে পড়েন, দেখবেন ইনশাল্লাহ আপনারা অনেক বেশি কমন পাবেন। এটা হলো অ্যানালাইসিস করে আপনাদের জন্য আমি এটা নিয়ে এসেছি। অনেক বেশি কমন পাবেন এবং অনেক বেশি সফল হবেন। আচ্ছা, এরপর আমরা একটু দেখি আমাদের পল্লীকবি জসিমউদ্দিনের যে কাব্যগ্রন্থগুলো রয়েছে, এই কাব্যগ্রন্থগুলো একটু ভালো করে বিস্তারিতভাবে দেখতে হবে। যেহেতু বাংলাদেশের সাহিত্যিক জসিমউদ্দিন, এই কারণে জসিমউদ্দিন কিন্তু পিএসসি চাইলে স্কিপ করতে পারে না। তাহলে জসিমউদ্দিনের যে সাহিত্যগুলো রয়েছে, এই সাহিত্যগুলো একটু ভালো করে দেখতে হবে। এরপর রয়েছে আমাদের দীনবন্ধু মিত্র। তাহলে আমাদের দীনবন্ধু মিত্রের যে নাটকগুলো রয়েছে, নীলদর্পণ নাটক সম্পর্কে ডিটেলস পড়তে হবে। এখান থেকে আপনারা নীলদর্পণ নাটক সম্পর্কে একটু দেখবেন। নীলদর্পণ নাটক, এই নাটকের চরিত্র, এই নাটকের সাথে সম্পর্কিত যে ঘটনাগুলো, যেমন এই নাটকের অনুবাদ করেন কে, এই নাটক দেখে জুতা মারেন কে, এই জুতার টাকা পে করেন কে, এবং এই নাটকের প্রভাব, এই নাটকের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক যে প্রভাব, এই প্রভাবগুলো একটু দেখতে হবে। এবং এই নাটকের ফলে রাজনৈতিকভাবে যে আইনগুলো প্রণয়ন করা হয়েছে, এগুলো একটু দেখতে হবে। এছাড়াও তার অন্যান্য যে নাটকগুলো রয়েছে, যেমন জামাই বাড়ি, তারপর হচ্ছে কমলে কামিনী, এগুলো একটু রিডিং পড়লে হয়ে যাবে, যেটা আমরা লাইভ এমসিকিউর আমাদের যে পিডিএফ আপনাদেরকে আমি দিয়েছি, ওই পিডিএফের মধ্যে আপনারা একটু ডিটেলস পেয়ে যাবেন। বাংলাদেশের সাহিত্যিক, এটা হলো আমাদের লেস ইম্পর্টেন্ট। আমরা জাস্ট এখানের মধ্যে আপনারা কয়েকজন রাইটার সম্পর্কে দেখতে পারেন। সেটা হলো, এখন তো শামসুর রহমান সম্পর্কে মোটামুটি আমাদের প্রশ্ন খুব একটা কম হচ্ছে, তাহলে ওনাকে বাদ দিতে পারেন। তাহলে সৈয়দ ওয়ালিউল্লাহ দেখে যেতে পারেন, যেহেতু সৈয়দ ওয়ালিউল্লাহ 2টা বিষয় কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকে পড়ানো হচ্ছে, এবং সৈয়দ ওয়ালিউল্লাহ হলো আমাদের অনার্সের সিলেবাসের অন্তর্ভুক্ত। আমাদের যে বহিপীর এবং লাল সালু, এই 2টা তার নাটক এবং উপন্যাস কিন্তু আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যেহেতু পড়ানো হচ্ছে, এই কারণে সৈয়দ ওয়ালিউল্লাহ হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও শহীদুল জহিরের যে আপনাদের ম্যাজিক্যাল ইমাজিনেশন,
থেকে আপনারা একটু পড়ে নেবেন শহীদুল জহিরের ম্যাজিক্যাল ইমাজিনেশন, যেটা আমাকে পিএসসি ভাইভাতে প্রশ্ন করেছিল। ম্যাজিক্যাল ইমাজিনেশন, হোয়াট ইজ ম্যাজিক্যাল ইমাজিনেশন? তাহলে শহীদুল জহিরের সাথে ম্যাজিক্যাল ইমাজিনেশনের সম্পর্কটা আসলে কি, এটা একটু জাস্ট আপনারা একটু দেখে নেবেন। আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে ম্যাজিক্যাল ইমাজিনেশন এবং শহীদুল জহির এর সাথে তার যে কাব্য এবং তার যে কবিতাগুলো কি লিখছেন নাটকে উপজীব্যগুলো বলেন। আমি এই প্রশ্নটা বুঝি নাই, নাটকের উপজীব্যগুলো বলতে কি বুঝিয়েছেন আমি আসলে বুঝতে পারি না, আমাকে একটু কাইন্ডলি ক্লিয়ার করে প্রশ্নটা করেন। এমডি মিম। আচ্ছা, এরপরে দেখি হাসান আজিজুল হক গুরুত্বপূর্ণ না, তবে মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ মানিক বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো উপন্যাস কিন্তু আমাদের অনার্সের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত, এবং তার যে গল্পগুলো রয়েছে গল্পগুলোও কিন্তু আমাদের অনার্সের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত। এই কারণে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাস এবং তার যে কবিতাগুলো রয়েছে, এই দুইটা বিষয় আপনারা একটু জাস্ট দেখে গেলে হয়ে যাবে। আচ্ছা, এরপর রয়েছে সেলিমাল দিন। সেলিমাল দিন সম্পর্কে, তাহলে সেলিমাল দিন তেমন গুরুত্বপূর্ণ না, আমি স্টার মার্ক দিলে এটা হলো 2 স্টার। সৈয়দ শামসুল হক তেমন গুরুত্বপূর্ণ না, তবে আল মাহমুদ হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ। আল মাহমুদ এবং সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, এই দুইটা রাইটার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাদের লেখাগুলো কিন্তু অবশ্যই আপনাকে দেখে যেতে হবে, এটা অবশ্যই, এটা হলো একদম কম্পালসারি, আল মাহমুদ এবং সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। তাহলে আপনারা আমাদের যে আমাদের ইসলামিক মাইন্ডের যে লেখকগুলো রয়েছেন, যেমন ফরুক আহমদ, গুলাম মুস্তফা, আল মাহমুদ, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, আপনারা এই 4 জন ইসলামিক রাইটারগুলো একটু ভালো করে একটু দেখে যাবেন, এবং এখান থেকে আপনারা অবশ্যই প্রশ্ন কমন পাবেন। তাহলে এটা ছিল আমাদের সাহিত্য কেন্দ্রিক আলোচনা। এবার আমরা একটু ব্যাকরণ অংশ নিয়ে আমরা একটু দেখি। এর মধ্যে যদি আমি আপনাদের 2 মিনিট সময় দিচ্ছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে একটু কাইন্ডলি প্রশ্নগুলো করতে পারেন। আপনাদের সাহিত্য রিলেটেড বা এখানে যদি কোনো প্রশ্ন থাকে সাবজেক্টিভের বিষয়ে, আপনারা একটু আমাকে প্রশ্ন করতে পারেন, আমি এখানে দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করছি, এই বিষয়গুলো আপনারা ক্লাসটা দেখে যে ইম্পর্টেন্ট পড়াগুলো কিন্তু আমি আপনাদেরকে ধরাই দিচ্ছি, এবং দেখবেন পরীক্ষার মধ্যে এখান থেকে প্রশ্নগুলো আসছে। হ্যাঁ, অনুচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করছি, একটু পর আলোচনা করব অনুচ্ছেদ থেকে কি কি পড়তে হবে। আচ্ছা, দেখি। এরপরে আমাদের 7 নম্বর রয়েছে আমাদের ব্যাকরণ অংশ। ব্যাকরণের মধ্যে আমরা দেখি ধ্বনি, বর্ণ, অক্ষর, যুক্তাক্ষর। আমরা যুক্তাক্ষর সম্পর্কে ক্লাসের মধ্যে একটা লেকচার শিট আমি দিয়েছিলাম, যে আমরা জানি যুক্তাক্ষরগুলো আসলে কি, কিন্তু এর বাইরেও কিন্তু বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণ, যে গ্রন্থের মধ্যে কিন্তু যুক্তাক্ষর সম্পর্কে আলাদা একটা অধ্যায় রয়েছে। তাহলে আপনারা যারা ক্লাসটা দেখেন নাই, আপনারা চাইলেও কিন্তু ওইখান থেকে দেখতে পারেন যুক্তাক্ষর সম্পর্কিত। তাহলে আমি ক্লাসের মধ্যে কিন্তু আপনাদের খুব সুন্দর করে যুক্তাক্ষর সম্পর্কিত আলোচনা করেছিলাম, সুতরাং আপনারা ওই ক্লাস লেকচারটা দেখলে হয়ে যাবে। তাহলে যুক্তাক্ষর সম্পর্কে যেটা দেখবেন সেটা হলো আমাদের ক্লাস লেকচার। আচ্ছা, উচ্চারণও আমি ক্লাসের মধ্যে আলোচনা করেছি। তাহলে উচ্চারণের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো দেখতে হবে, প্রথমত সংবৃত বিবৃত উচ্চারণগুলো দেখতে হবে, কারণ এবার সংবৃত এবং বিবৃত যে উচ্চারণগুলো রয়েছে, এই সংবৃত বিবৃত উচ্চারণ কাকে বলে, সংবৃত বিবৃত উচ্চারণ কোন কোন বর্ণের ক্ষেত্রে ঘটে, এগুলো একটু দেখতে হবে। আমরা জানি স্বর ও ধ্বনি এবং এধ্বনি, এই দুটার মধ্যে সাধারণত সবচেয়ে বেশি সংবৃত এবং বিবৃত উচ্চারণটা ঘটে। এছাড়াও আমাদের যে বর্ণগুলো রয়েছে, বর্ণগুলোর উচ্চারণের ক্ষেত্রে কোন বর্ণের উচ্চারণ কোনটা হতো, কোন বর্ণের উচ্চারণ কোনটা। যেমন আমি আপনাদেরকে উচ্চারণের ক্লাসে আমি শেয়ার করেছিলাম যে আমাদের সাধারণত মৌলিক যে ধ্বনিগুলো রয়েছে, এই ধ্বনিগুলো কিন্তু উচ্চারণে ব্যবহৃত হয়। আমাদের বাংলা 50টা বর্ণমালার মধ্যে 50টা বর্ণমালা কিন্তু উচ্চারণের মধ্যে আমরা প্রয়োগ করতে পারি না। এক্ষেত্রে আমাদের মূলত 37টা যে ধ্বনিগুলো রয়েছে মৌলিক ধ্বনি, এই 37টা মৌলিক ধ্বনিকে আমরা উচ্চারণের মধ্যে ব্যবহার করতে পারি। তাহলে আপনারা উচ্চারণ সম্পর্কিত প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আপনারা ওই 37টা মৌলিক ধ্বনি আগে একটু দেখতে হবে। এই 37টা মৌলিক ধ্বনি আপনারা যখন জানতে পারবেন, তখন উচ্চারণের কিছু নিয়ম বিধি রয়েছে, এই নিয়ম বিধির মাধ্যমে আপনারা উচ্চারণটা দেখতে পারেন। তাহলে উচ্চারণের নিয়ম বিধিগুলো আপনারা কোথায় পাবেন? আপনারা আমাদের লাইভ এমসিকিউ, আমাদের পিডিএফ যা রয়েছে, আমি খুব সুন্দর করে আপনাদের জন্য এটা নিয়ে এসেছি, ওইখান থেকে আপনারা দেখলে উচ্চারণ সম্পর্কিত আপনাদের সকল সমস্যার
সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর রয়েছে বানান। আমরা বানান সম্পর্কে আলোচনা করেছিলাম। তাহলে বানানের ক্ষেত্রে আমাদের বাংলা একাডেমি প্রণীত যে বাংলা ব্যাকরণের বানানগুলো রয়েছে এই বানানগুলো একটু দেখতে হবে। এক্ষেত্রে আপনারা তৎসম এবং অতৎসম শব্দের বানান দেখবেন এবং এই বানান রচনার পূর্ব ইতিহাস সম্পর্কে দেখতে হবে। আপনি দেখেন 46 এবং 47 দুইটা বিসিএস এর মধ্যে কিন্তু বানান সৃষ্টির বা বানানের ইতিহাস সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তাহলে আমাদের বানান সম্পর্কিত ইতিহাসের মধ্যে 3টা প্রতিষ্ঠান খুব গুরুত্বপূর্ণ। একটা হলো কলকাতা, কথা খুব ধীরে আসতেছে। আচ্ছা, এটা হয়তো আপনার নেটের সমস্যার কারণে এটা হতে পারে। তাহলে দেখেন আমাদের প্রথম যে প্রতিষ্ঠান সেটা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে, এই প্রশ্নটা কিন্তু অনেকে জানে না বা এই টপিকসটা অনেকে জানে না। রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে কলকাতা বিশ্ববিদ্যালয় 1935 সালে একটা কমিটি গঠন করে, যে কমিটির সভাপতি করা হয় রাজশেখর বসুকে। রবীন্দ্রনাথ কিন্তু এই কমিটির অন্তর্ভুক্ত ছিল না। রবীন্দ্রনাথ রিকোয়েস্ট করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়কে যাতে আমাদের বাংলা বানানের যে নিয়মগুলো রয়েছে এই নিয়মগুলোকে যাতে একটা শৃঙ্খলাবদ্ধভাবে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা যায়। তাহলে এই রবীন্দ্রনাথের অনুরোধ রাখতে গিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় 1935 সালে বানানের জন্য একটা কমিটি গঠন করেন, যে কমিটির প্রধান করা হয় বা সভাপতি করা হয় রাজশেখর বসুকে। তাহলে এই কমিটির অন্তর্ভুক্ত যে মেম্বারগুলো রয়েছে এই মেম্বারগুলো একটু দেখতে হবে। তাহলে কমিটি 1936 সালে একটা নিয়ম নীতি প্রবর্তন করেন, যেটাকে বলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত বাংলা বানান। এরপরে রয়েছে আমাদের 1988 সালে আমাদের যে এনসিটিপি রয়েছে, জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড, এই এনসিটিপির মাধ্যমে আমাদের বানানের অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় বানানকে বেসমেন্ট ধরে এনসিটিপি হচ্ছে একটা বানান নীতি প্রবর্তন করেন এবং তাদেরকে বেসমেন্ট ধরে 1992 সালে আমাদের বাংলা একাডেমি একটা বানান নীতি প্রবর্তন করেন। এই বানান নীতি প্রবর্তন করার ক্ষেত্রে বাংলা একাডেমি কিন্তু সম্পূর্ণ বানানের উপরে গুরুত্ব আরোপ না করে তারা কিন্তু শব্দের উপরে গুরুত্ব আরোপ করেছে। অর্থাৎ আমরা জানি আমাদের বাংলা ব্যাকরণের মধ্যে দুই ধরনের শব্দ বিদ্যমান, একটা হলো তৎসম শব্দ আর একটা হলো অতৎসম শব্দ। তাহলে বাংলা একাডেমি কিন্তু কাজটা করেছে শব্দকে কেন্দ্র করে। এটা কিন্তু প্রশ্নের মধ্যে আসতে পারে যে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানটা কিসের উপর ভিত্তি করে রচনা করা হয়েছে। এটা কিন্তু শব্দের উপর ভিত্তি করে। আপনি দেখেন এখানে তৎসম শব্দ একটা, অতৎসম শব্দের বানান একটা, অর্থাৎ বানানটা কিন্তু দুই ধরনের, একটা হলো তৎসম শব্দের বানান, একটা হলো অতৎসম শব্দের বানান। তাহলে এই যে ইতিহাসটা দেখতে হবে। এর সাথে বাংলা একাডেমি তৎসম শব্দের যে বানান নীতিগুলো প্রবর্তন করেছে এই বানান নীতিগুলো একটু ভালো করে দেখতে হবে, তৎসম এবং অতৎসম শব্দ। আচ্ছা, এরপর আমরা একটু দেখি শব্দের বানানের নিয়ম। আমাদের বিভিন্ন শব্দের বানানের বিভিন্ন ধরনের নিয়ম আছে, এগুলো আপনারা যে কোনো একটা গাইড বই থেকে চাইলে পড়তে পারেন অথবা আমাদের উচ্চতর ভাষারীতি বই থেকেও পড়তে পারেন। এছাড়া বাংলা বানানের শুদ্ধ শুদ্ধি বা অপপ্রয়োগ এটাও সেম একইভাবে আপনারা যে কোনো গাইড থেকে এগুলো দেখতে পারেন। আপনারা মোটামুটি এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ইয়ার থেকে বা বিভিন্ন জায়গা থেকে এগুলো কমন আসে। আর আমাদের পিডিএফ তো অবশ্যই আমাদের ক্লাস লেকচার দেওয়া আছে, ওইখান থেকেও আপনারা দেখতে পারবেন। এরপর রয়েছে শব্দভাণ্ডার, আমাদের যে তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। এই শব্দভাণ্ডার এবং শব্দ সম্পর্কিত আলোচনার মধ্যে আমি আলোচনা করেছিলাম যে শব্দ কি, শব্দ কাকে বলে, শব্দ কত ধরনের হতে পারে, এই শব্দগুলোর উৎপত্তি এবং তৎসম শব্দের যে নিয়মগুলো, এই তৎসম শব্দের নিয়ম সম্পর্কে আলোচনা করেছি। তাহলে এখানে আপনাকে তৎসম শব্দের নিয়মগুলো একটু দেখে যাবেন যে তৎসম শব্দ কিভাবে হয়, কোন কোন শব্দ থাকলে তৎসম শব্দ হয় এবং তৎসম শব্দগুলো কি। আর বিশেষত আমাদের দেশি শব্দগুলো একটু ভালো করে জাস্ট একবার চোখ বুলাই যাইলে মোটামুটি এগুলো মনে থাকে। এছাড়াও বিদেশি শব্দের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ চারটা বিদেশি শব্দ হলো, একটা হলো ফার্সি, আরবি, পর্তুগিজ এবং তুর্কি। এই চারটা বিদেশি শব্দ সবচেয়ে ভালো করে দেখবেন। তাহলে এগুলো হচ্ছে আপনারা আপনাদের নিজেদের মতো করে পড়তে হবে, কারণ এগুলোর জন্য কোনো শর্টকাট নিয়ম নেই। আপনারা জাস্ট আপনাদের নিজেদের মতো করবেন, তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন এই চারটা শব্দের মধ্যে। একটা হলো ফার্সি, আরবি, পর্তুগিজ এবং তুর্কি। এছাড়াও আরও যেটা রয়েছে যেমন ফরাসি, জাপানি, চীনা শব্দ, তারপর হলো আমাদের এই বার্মিজ শব্দ। এই শব্দগুলো একটু জাস্ট একবার চোখ বুলাইলে মোটামুটি হয়ে যাবে, তবে সবচেয়ে বেশি শব্দ বিদ্যমান হচ্ছে এই চারটার মধ্যে। তারপর হলো আমাদের শব্দ গঠনের বৈশিষ্ট্য, অর্থাৎ আমাদের যে শব্দগুলো এই শব্দগুলো গঠনের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো দেখতে হবে। এছাড়া রয়েছে সমার্থক শব্দ, পরিভাষা, বিপরীতার্থক শব্দ এবং সাধু চলরীতি, আঞ্চলিক রীতির নিয়মাবলী, এগুলো একটু দেখতে হবে। আচ্ছা, তাহলে সমার্থক শব্দের মধ্যে আমরা একটু এদিকে ব্ল্যাঙ্ক পেজ আছে, আমরা এখানে লিখি সমার্থক শব্দ। সমার্থক শব্দ আপনারা কোথা থেকে পড়বেন? সমার্থক শব্দগুলো আপনারা যে কোনো গাইড থেকে পড়তে পারেন।
এক্ষেত্রে আমি আপনাদের বলেছিলাম যে আপনারা কিছু টেকনিক ফলো করে এগুলো একটু পড়বেন, যেমন দি, ধর, এই সকল শব্দগুলো থাকলে, ধর থাকলে এরকম কিছু বৈশিষ্ট্য রয়েছে। তারপর যেমন কর শব্দের অর্থ হলো আমরা জানি করের সাথে, করের পূর্বে যখন হিম যুক্ত হবে, হিম শব্দের অর্থ হলো ঠান্ডা, তাহলে হিমকর মানে হলো চাঁদ। আবার করের সাথে যখন প্রভা যুক্ত হবে, প্রভা শব্দের অর্থ হলো আলো দেয়, প্রভাকর মানে হচ্ছে সূর্য। তাহলে এইভাবে হচ্ছে যে জাস্ট মিলিয়ে নিজেদের মতো করে পড়তে হবে। এই সমস্ত শব্দগুলো হচ্ছে যে নিজেদের মতো করে পড়তে হবে। এক্ষেত্রে আপনারা বিগত সালের প্রশ্নগুলো দেখতে পারেন, এবং বিগত সালের প্রশ্ন আর 2025 আর 2024 দুইটা সালের প্রশ্ন বিশেষত সবচেয়ে বেশি দেখতে পারেন। তবে এখানে আপনাদেরকে ম্যাজিক রিয়েলিজম, আচ্ছা ম্যাজিক রিয়েলিজম মানে হচ্ছে এটা অনেকটা পরবাস্তববাদের মতো, যেখানে হচ্ছে ম্যাজিক্যাল ইমাজিনেশনের মাধ্যমে ম্যাজিক রিয়েলিজমটা আলোচনা করা হয়। ধরেন আপনি যখন একটা, এখানে হচ্ছে যে আমাদের অতিপ্রাকৃত যে ঘটনাগুলো থাকে, অতিপ্রাকৃত ঘটনাকে আপনি যখন বাস্তবিক ঘটনার সাথে যখন রূপান্তর করবেন, বা বাস্তবিক ঘটনার সাথে যখন আপনি এটাকে ব্যালেন্স করে দিবেন, তাকে বলা হয় ম্যাজিক্যাল ইমাজিনেশন। এক্ষেত্রে আমি উদাহরণ দিয়েছিলাম শহীদুল জহির। এছাড়া আমরা যে পরবাস্তববাদের কবি হিসেবে জীবনানন্দ দাশ রয়েছেন, জীবনানন্দ দাশকে কিন্তু আমি উদাহরণ হিসেবে দিয়েছিলাম, এবং ওনারা প্রশ্নটার উত্তর কিন্তু নিয়েছিল। তাহলে ম্যাজিক্যাল ইমাজিনেশন বা ম্যাজিক রিয়েলিজম হলো যেখানে অতিপ্রাকৃত ঘটনার সাথে বাস্তবের ঘটনার সাথে অতিপ্রাকৃত ঘটনার সাথে যখন আমরা বাস্তবিক ঘটনার একটা সামঞ্জস্য করে ফেলি, তাকে বলা হয় ম্যাজিক্যাল ইমাজিনেশন, যেটা পরবাস্তববাদের সাথে অনেকাংশে মিল রয়েছে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি 2025 এবং 2024 সালের প্রশ্ন, বিশেষত ব্যাংকের মধ্যে আমাদের যে সমার্থক শব্দগুলো আসছে ব্যাংক রিলেটেড, ওই সমার্থক শব্দগুলো দেখবেন। এছাড়াও আইবিএ যে প্রশ্নগুলো করেছে, এই আইবিএ সমার্থক শব্দগুলো একটু দেখবেন, কারণ আপনারা দেখেন আমাদের যে সমার্থক শব্দগুলো পিএসসি দেয়, এগুলা আগের বছরের কোনো না, মানে 1 বছর 2 বছর আগের কোনো না কোনো প্রশ্নের বোর্ডের মধ্যে থেকে আসে। তাহলে এই ধারণা থেকে বা এরকম কয়েকটা প্রশ্ন অ্যানালাইসিস করে বুঝতে পারলাম যে পিএসসি হচ্ছে অনেকাংশে এখানে রিপিট প্রশ্ন করে, অর্থাৎ বিভিন্ন বই এবং বিভিন্ন যে প্রশ্ন ব্যাংক রয়েছে, আমাদের যে বিগত সালের যে প্রশ্ন, বিশেষত ব্যাংকের প্রশ্ন এবং আইবিএ যে প্রশ্ন, এখান থেকে আপনারা সমার্থক শব্দ আর বিপরীত শব্দগুলো একটু দেখতে পারবেন। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের পরিভাষা এবং বিপরীত শব্দ একই, আমরা শব্দ নিয়ে বলেছিলাম। এছাড়াও সাধু, চলিত এবং আঞ্চলিক রীতির নিয়মাবলী। আমাদের এখানে একটা পার্ট চলে গেছে, সেটা হলো অনুচ্ছেদ। আচ্ছা, এরপর হচ্ছে সাধু, চলিত রীতি ও আঞ্চলিক রীতি। এখান থেকে দেখেন 47-এর মধ্যে একটা প্রশ্ন আসছে যে পূর্ববঙ্গে স্মরণ শব্দটার উচ্চারণ কিন্তু কিভাবে করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আঞ্চলিক রীতি, আমাদের জানি আমাদের 5টা আঞ্চলিক উপভাষা রয়েছে। এই আঞ্চলিক উপভাষার মধ্যে আমাদের 5টা আঞ্চলিক উপভাষার যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো জাস্ট একটু দেখে যেতে হবে, বৈশিষ্ট্য দেখতে হবে। আমাদের যে রাঢ়ী, ঝাড়খণ্ডী, বঙ্গ, কামরূপী, এই যে ভাষাগুলো রয়েছে, এই ভাষাগুলোর বৈশিষ্ট্য একটু দেখে যেতে হবে। বিশেষত বৈশিষ্ট্যের মধ্যে আপনারা কি দেখবেন, ধনতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, ধনতাত্ত্বিক আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। তাহলে আরো একটু সংক্ষেপে করে দিলাম, আপনারা হচ্ছে যে এখানে এগুলো বিভিন্ন বইয়ের মধ্যে আপনারা পাবেন যে আমাদের উপভাষাগুলোর বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে আপনারা ধ্বনিতাত্ত্বিক বা ধনতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং রূপতাত্ত্বিক যে বৈশিষ্ট্যগুলো, জাস্ট এই বৈশিষ্ট্য একটু চোখ বুলে যাবেন। তাহলে এখান থেকে কি করা যায়, এখান থেকে আপনারা 5টা উপভাষা লিখে ফেলবেন। প্রথমে আমাদের যে 5টা উপভাষা রয়েছে, এই উপভাষা একটা খাতার মধ্যে লিখে, যেমন ধনতাত্ত্বিক বৈশিষ্ট্য হিসেবে যেমন আমাদের ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে কোনটা কি ঘটছে, কোনটাতে অবিশ্রুতি ঘটছে, কোনটাতে ব্যঞ্জন বিকৃত হচ্ছে, কোনটাতে ব্যঞ্জন চ্যুতি হচ্ছে, এগুলো জাস্ট একটু লিখে ফেললে আপনাদের এটা আরো ভালো করে মনে থাকবে। আর সাধু এবং চলিত ভাষার ক্ষেত্রে আপনারা যে অংশটাকে পড়বেন। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করছে যে বাংলা বাক্যে ইংরেজি রীতির প্রভাবটা। আচ্ছা, আপনারা একটু বলি, সেটা হলো এই বিষয়টা অনেকে বোঝে না, এবং হ্যাঁ, কোয়েশ্চেন সলভ করবো আমরা একটু পরে। এই বিষয়টা অনেকে বোঝে না, আমরা এই বিষয়টা একটু আলোচনা করি। সেটা হলো
আপনারা জানেন যে আমাদের সেন্টেন্স কারেকশন নামে ইংরেজিতে একটা টপিকস রয়েছে, সেন্টেন্স কারেকশন। অর্থাৎ আমাদের যে কোন সেন্টেন্স কারেকশন নামে যে টপিকসটা রয়েছে, যেমন ধরুন অ্যাজ ওয়েল এস এর আগে কী হবে, অ্যাজ ওয়েল এস এর পরে নাউন আসলে কী হবে, এরকম একটা কানেক্টরস আছে, কানেকশন আছে, সেন্টেন্স কারেকশন। তাহলে এই সেন্টেন্স কারেকশনের বাংলা হলো বাংলা বাক্যে ইংরেজি রীতির প্রভাব। তাহলে আমাদের বাক্যগুলো কোথায় কোন রূপে বসবে, যেমন এই ইংরেজি রীতির প্রভাব থেকে কিন্তু বাংলা বাক্যে ইংরেজি রীতির প্রভাবের উপরে এবার 46-এ কিন্তু একটা প্রশ্ন হয়েছে। আপনারা দেখেন যে এই ভাব ও ক্রিয়া নিয়ে একটা প্রশ্ন হয়েছিল 47-এর মধ্যে। তাহলে এখান থেকে আপনারা দেখতে হবে যে বাক্যটা গাঠনিক বৈশিষ্ট্য কি। আমরা জানি একটা বাক্যের গাঠনিক বৈশিষ্ট্য হলো কর্তা, কর্ম এবং ক্রিয়া। এটা হলো বাক্যের একটা স্বাভাবিক গাঠনিক বৈশিষ্ট্য। এই স্বাভাবিক গাঠনিক বৈশিষ্ট্যের বাইরে গিয়ে বাক্য কীরূপে বসতে পারে, যেমন আমরা জানি প্রযোজ্য, আমাদের যে সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য, এই বাক্যগুলোর মধ্যে নানা ধরনের বৈশিষ্ট্য, অর্থাৎ বাক্যগুলো কিন্তু কর্তা, কর্ম এবং ক্রিয়ারূপে কিন্তু বাক্যগুলো বৈশিষ্ট্য হচ্ছে না। এছাড়া আমাদের যে ভাববাচ্য রয়েছে, আমাদের যে বাচ্যকেন্দ্রিক যে বাক্যগুলো, এই বাক্যগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের বাক্যের যে স্বাভাবিক গাঠনিক বৈশিষ্ট্যের মাধ্যমে কিন্তু বাক্যটা বসছে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম নীতি রয়েছে। এই নিয়ম নীতিগুলো আমরা লেকচার শিটের মধ্যে আপনাদের দিয়ে দিয়েছি। ওই লেকচার শিট থেকে আপনারা বাংলা বাক্যের ইংরেজি রীতির প্রভাবটা একটু দেখবেন। আচ্ছা, আমরা একটু দ্রুত আলোচনার মধ্যে যাই, আমাদের সময়টা খুব। সাধু এবং চলিত রীতি, এই দুইটার সাধু এবং চলিত রীতির ক্ষেত্রে আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হলো সাধু ভাষার বৈশিষ্ট্য, সাধু রীতির প্রবর্তন, সাধু রীতি রচনার ইতিহাস। একইভাবে চলিত রীতির বৈশিষ্ট্য, চলিত রীতির রচনার ইতিহাস, এই বিষয়গুলো একটু দেখতে হবে। তো এটা হলো আমাদের সিলেবাস কেন্দ্রিক আলোচনা, আমরা এগুলো আলোচনা করছি। তো আমরা মধ্যযুগে আমাদের কী কী পড়বো এখানে একটু লেখা আছে, আপনারা একটু দেখে নেবেন নির্দেশিকায় কী কী পড়তে হবে, আর একটু স্পেসিফিকভাবে আমি বলে দিয়েছি। আচ্ছা, আমরা একটু প্রশ্নের মধ্যে চলে যাই। এখানে হচ্ছে আমাদের কোন জায়গা থেকে কী পড়তে হবে, যেটা আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম, এই আলোচনাটা হচ্ছে এখানে নিয়ে আসছে। আচ্ছা, শেষ মুহূর্তে নিয়ে চলো। তাহলে আমরা প্রশ্ন আলোচনা যাওয়ার পূর্বে আপনাদের একটা বিষয় সম্পর্কে বলি, সেটা হলো আমাদের যেহেতু এখন সময় খুব কম, তাহলে আপনারা আমার যে আজকে যে ক্লাসটা, এই ক্লাসটা ধরে ধরে জাস্ট খাতার মধ্যে নোট করে করে আপনাদের যেগুলো এখনো যে বিষয়গুলো আপনারা এখনো পড়েন নাই, ওই বিষয়গুলো একটু দাগাইয়া পড়ে ফেলবেন। তাহলে দাগানোর পড়ার ফলে আপনারা পরীক্ষার এক সপ্তাহ আগে জাস্ট এটা একটু রিভিশন দিয়ে দিবেন। আবার এদিকে বেশি সময় দিতে গিয়ে কিন্তু আমাদের ওইদিকে কিন্তু আবার হাতছাড়া করা যাবে না। আপনাকে সমান তালে কিন্তু দুইটাই পড়তে হবে, আপনাদের জেনারেল অংশটা পড়তে হবে, আমাদের যে সাবজেক্টিভ অংশ দুইটাই পড়তে হবে। তাহলে আমি শুরুতে বলেছিলাম আমাদের জেনারেল অংশের মধ্যে আমাদের 50+ প্রশ্নর বা 50+ মার্ক লাগবে। আর জেনারেল আমাদের যে সাবজেক্টিভ অংশের মধ্যে আমাদের 60+। এটা হচ্ছে জাস্ট অনলি বাংলার জন্য, আমি কিন্তু সব সাবজেক্টের জন্য এটা বলছি না। এটা হলো যারা বাংলাতে পরীক্ষা দিবে বা বাংলা সাবজেক্টে যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে বললাম। আপনাদের কম্পিটিশনের উপর বেস করে বা আমার বিগত সাল বা আমার অভিজ্ঞতা থেকে বেস্ট করে আমি আপনাদেরকে এই সাজেশনটা দিচ্ছি। সেটা হলো সাবজেক্টিভে আপনাদের 60+ লাগবে, আর জেনারেল অংশের মধ্যে আপনাদের 50+ মার্ক পাইতে হবে। এটা হলো আপনাদের ক্যাডার পাওয়ার জন্য। আচ্ছা, আমরা একটু তাহলে গুরুত্বপূর্ণ এমসিকিউ, আমাদের এখানে আমরা 200টা এমসিকিউ সম্পর্কে আমরা নিয়ে এসেছিলাম আমাদের কম্পেন্ডিয়াম ফাইলের মধ্যে। এটা যখন আপনাদেরকে প্রোভাইড করবো, আপনারা অ্যাপসের মধ্যে থেকে এই ফাইলটা একটু দেখে নেবেন। এখানে আমাদের 200টা প্রশ্ন থেকে আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করব। যেমন এখানে দেখেন, হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন কোথায়। আমরা জানি সে নেপালে গেছে চর্যাপদ আবিষ্কার করার জন্য। তাহলে সে নেপালে চর্যাপদ আবিষ্কার করার বাইরেও কিন্তু সে আরও কিছু গ্রন্থ আবিষ্কার করেছে। এই গ্রন্থগুলো আবিষ্কার পূর্বে বা গ্রন্থগুলো আবিষ্কারের পিছনে কিন্তু সে দুইটা জায়গায় ভ্রমণ করেছিল, একটা হলো নেপাল আর একটা হলো তিব্বত। তাহলে এটার উত্তর হবে তিব্বত ও নেপালে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নের মধ্যে আমরা একটু দেখি যে চর্যাপদের আধ্যাত্ম ও সাহিত্যিক উৎকর্ষের সর্বোত্তম সমন্বয় ঘটেছে যার মাধ্যমে। তাহলে আমাদের চর্যাপদের যে সমাজচিত্র রয়েছে, এই সমাজচিত্রের মধ্যে আমাদের রয়েছে আচ্ছা, আধ্যাত্ম সাহিত্যিক উৎকর্ষের সর্বোত্তম সমন্বয় ঘটেছে যার মাধ্যমে। তাহলে চর্যাপদের যে কবিগুলো রয়েছে, এই চর্যাপদের কবিরা তাদের সাহিত্যিক রচনার মাধ্যমে মূলত তৎকালীন সময়ে নিম্নশ্রেণী সমাজে বসবাসরত নিম্নশ্রেণী মানুষের যে জীবন ভাবনা, এই জীবন ভাবনার কথাই কিন্তু তারা তাদের পদের মাধ্যমে কিন্তু তুলে ধরেছেন। এক্ষেত্রে প্রশ্নের উত্তরটা হবে চর্যাপদের আধ্যাত্ম ভাবনা ও সাহিত্যিক উৎকর্ষের সর্বোত্তম সমন্বয় ঘটেছে চর্যাপদের যে কবিরা রয়েছে, কবিদের জীবন ভাবনার মাধ্যমে। তাহলে কবিরা এই জীবন ভাবনাটা গ্রহণ করেছেন কোথা থেকে? জীবন ভাবনাটা গ্রহণ করেছেন তারা মূলত এই যে আমাদের
সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর যে মানুষ, আমি শুরুতে সহজে ভাব সাধনার ক্ষেত্রে আমি বলেছিলাম সহজে ভাব সাধনা, তারা হলো সহজে সমাজের নিম্ন শ্রেণীর মানুষের সাথে কিন্তু সহজভাবে মিশে গিয়েছে। এই মানুষের সাথে মিশে যাওয়ার ফলে তারা সমাজের বা মানুষের যে জীবন চরিত্র, অর্থাৎ জেলে মাছ ধরছে, কুলি কুলি নিজের কাজ করছে, এর বাইরেও কিন্তু তাদের নিজস্ব কিছু দুঃখ বেদনার বিষয়বস্তু রয়েছে, যে বিষয়বস্তু কিন্তু চর্যাপদের কবিরা কিন্তু তুলে ধরেছেন। যেমন রেঙ্গুনপা বলেছেন যে হারিত ভাত নাহি নীতি, টালত গহরমোর নাহি পরবেশী, হারিত ভাত নাহি নীতি আবেশী, ব্যঙ্গ সংসার বড় হইল যায়, ধুইল দুদুকি ব্যান্ডের সময়। তাহলে এই যে দেখেন একজন পরিবারে যারা টিলাতে বসবাস করে, তাদের যে দুঃখ বেদনা, তাদের যে জীবন, তাদের যে দৈনন্দিন জীবনযাত্রার যে একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য কিন্তু তারা সহজে ভাব সাধনার কবি না হলে কিন্তু তারা এটা সহজে তুলতে পারত না। এই কারণে এখানে সর্বোচ্চ উত্তর হবে জীবন ভাবনা। এটা কিন্তু কোনো পরীক্ষার মধ্যে এখনো আসে না, এগুলো উত্তর এখানে দিয়ে দিয়েছে, সেটা উত্তর খ হবে, জীবন ভাবনা। আচ্ছা, চর্যাপদের ভাষায় চর্যাপদের ভাষার কোন ভাষাটির প্রভাব দেখা যায় না? এটা প্রশ্নের, আমি প্রশ্নদের সাথে সাথে আপনারা উত্তর করবেন, আমি উত্তরগুলো একটু দেখবো, তাহলে বুঝতে পারবো আপনাদের প্রিপারেশনটা কেমন। আমরা জানি চর্যাপদের সাথে 5টা ভাষার সমন্বয় রয়েছে, তাহলে এখানে কোন ভাষাটার প্রভাব দেখা যায় না? দেখে আপনারা একটু উত্তর করেন। প্রশ্ন উত্তর ভুল হচ্ছে। তিন নম্বর প্রশ্নের উত্তর, তাহলে চর্যাপদের ভাষায় কোন, আমরা দেখি চর্যাপদের ভাষার সাথে আমাদের যে মৈথিলি অর্থাৎ আমাদের ব্রজবুলি যে ভাষা, এই ভাষাটার সাথে চর্যাপদের ভাষার কোনো প্রভাব দেখা যায় না। তাহলে বাকি ভাষাগুলো কিভাবে প্রভাবিত করছে? বাকি ভাষাগুলো প্রভাবিত করছে, আপনারা দেখবেন চর্যাপদের ভাষা নিয়ে যে আলোচনা, এখানে আমি বলেছিলাম যে চর্যাপদের ভাষা নিয়ে সর্বপ্রথম আলোচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি দেখিয়েছেন চর্যাপদের ভাষাটা হলো বাংলা। তাহলে তিনি যে দেখেছেন এখানে একটা সমস্যার উদ্ভব ঘটেছিল, সেই সমস্যাটা আসলে কি? সেই সমস্যাটা হলো চর্যাপদকে বিভিন্ন ভাষাভাষী গোষ্ঠী তারা নিজেদের বলে দাবি করেছে। যেমন অসমীয়া দাবি করেছে চর্যাপদটা তাদের, উড়িয়া ভাষার তারা দাবি করেছে চর্যাপদটা তাদের, এবং কোল গোষ্ঠী যারা রয়েছে কোল ভাষা তারাও দাবি করেছিল চর্যাপদটা তাদের। তাহলে এক্ষেত্রে মৈথিলি যে ভাষা, কারণ মৈথিলি ভাষা নামে কোনো ভাষার অস্তিত্ব কিন্তু ছিল না। মৈথিলি ভাষা আমাদের মৈথিলি ভাষার অস্তিত্ব ছিল, আমাদের যে মৈথিলি ভাষা থেকে যে ব্রজবুলি ভাষা, এই ব্রজবুলি ভাষার কিন্তু কোনো অস্তিত্ব চর্যাপদের সময়কালীন সময়ে অস্তিত্ব ছিল না, এটা আরো পরে আসছে। এই কারণে এটার উত্তর হবে গ। ঘ হবে না, গ হবে। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচিত হয়েছিল কখন? শ্রীকৃষ্ণ কীর্তন দিকে প্রশ্নের উত্তর করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচিত হয়েছিল কখন? তাহলে আমাদের অধিকাংশের মতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচিত হয়েছিল পঞ্চদশ শতকে। তাহলে এখানে আমাদের পঞ্চদশ শতক নিয়ে কিন্তু দুইটা অপশন আছে, একটা হলো চতুর্দশ শতকের শেষে, পঞ্চদশ শতকের প্রথমে, আবার পঞ্চদশ শতাব্দীর শেষে বা ষোড়শ শতাব্দীর প্রথমে। তাহলে আপনারা বেসিক সেন্স আপনারা প্রশ্নটার উত্তর দিতে পারবেন। সেটা হলো আমাদের ষোড়শ শতাব্দীতে কিন্তু আমাদের বৈষ্ণব পদকর্তারা বৈষ্ণব পদাবলী রচনা করা হয়েছিল, কিন্তু পঞ্চদশ শতকের শেষের দিকে বা ষষ্ঠদশ শতকের শুরুর দিকে আমাদের বৈষ্ণব পদকর্তাদের একটা প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করি, কিন্তু আমরা চতুর্দশ শতকে কিন্তু এই প্রভাবটা লক্ষ্য করি না। তাহলে উত্তর হবে চতুর্দশ শতাব্দীর শেষে বা পঞ্চদশ শতাব্দীর প্রথমে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচিত হয়েছিল। আচ্ছা, এরপর আমরা দেখি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে খণ্ডটি পণ্ডিতরা প্রক্ষিপ্ত বলে মনে করেন। তাহলে প্রক্ষিপ্ত মানে হচ্ছে যে সংক্ষেপ, অর্থাৎ সমাপ্তি হয় নাই। তাহলে এই প্রশ্নটার উত্তর আপনারা দেন, কোন খণ্ডটা সমাপ্তি হয় নাই? অর্থাৎ প্রক্ষিপ্ত শব্দের অর্থ হলো যে খণ্ডের পরে আরো কিছু খণ্ড বা আরো কিছু ঘটনা বিদ্যমান, এটাকে বলা হয় প্রক্ষিপ্ত। তাহলে এই প্রশ্নটার উত্তর, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একজন গবেষক রয়েছেন, তিনি হলেন বিমন বিহারী মজুমদার। এই বিমন বিহারী মজুমদার তিনি বলেছেন যে শ্রীকৃষ্ণ কীর্তের যে রাধা বিরহ যে খণ্ডটা রয়েছে, এই রাধা বিরহ খণ্ডটা প্রক্ষিপ্ত। অর্থাৎ রাধা বিরহ খণ্ডের পরে কিন্তু আমরা জানি যে আমাদের যে কৃষ্ণ সে কিন্তু মথুরা থেকে
সে কিন্তু আমাদের যে আমাদের এদিকে এই পাশের যমুনার আমাদের এখান থেকে বৃন্দাবন থেকে সে কিন্তু মথুরায় গমন করবে। তাহলে মথুরায় গমন করার কারণে তার কিন্তু ঘটনা আরও বিদ্যমান রয়েছে। তাহলে এই ধারণা থেকে বিমন বিহারী মজুমদার বলেছেন যে শ্রীকৃষ্ণ কীর্তনের রাধা বিরহ যে খণ্ডটা, এই রাধা বিরহ খণ্ড হলো একটা প্রক্ষিপ্ত খণ্ড। তাহলে এটার উত্তর হবে ঘ। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম খণ্ডের নাম কি? তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সর্ববৃহৎ যে খণ্ড, এই খণ্ডটার নাম হলো আমাদের দানখণ্ড। দানখণ্ড। আর সর্বনিম্ন সর্বছোট সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম খণ্ড হলো হারখণ্ড। প্রশ্ন দেখি। হ্যাঁ হ্যাঁ, গুড। না, কোল হবে না, এটা আমি আলোচনা করেছি, কোল হবে না। আপনার প্রশ্নগুলোর উত্তর দেবে। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কত বছরের ঘটনা বর্ণিত হয়েছে? তাহলে আমরা জানি আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন যে কাব্য, এই কাব্যের আমরা আপনাদেরকে ডিটেলসে বলেছিলাম যে আমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যের কাহিনীটা আসলে কি। এই যে এই কাহিনীর সময়টা হলো 2.5 বছরের। কত বছরের? 2.5 বছরের। অর্থাৎ এখানে সম্পূর্ণ 2.5 বছরের সময়কালীন সময়ে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা রচনা করা হয়েছে। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লিপিকাল কে? অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লিপিকাল কে রচনা করেন? তাহলে মনে রাখবেন, ইতিহাস বিষয়ক যে গ্রন্থগুলো, এগুলো সবগুলো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বর্ণনা থেকে এসেছে। তাহলে ইতিহাস বিষয়ক লিপিকাল মানে হচ্ছে যিনি লিপি বর্ণনা করেন। তাহলে লিপিকাল হলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এরপর আমরা একটু দেখি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে আঞ্চলিক উপভাষার বৈশিষ্ট্য সর্বাধিক প্রাধান্য পেয়েছে। তাহলে ঝাড়খণ্ডী অংশের মধ্যে তখন ঝাড়খণ্ডী যে ভাষাটা উপভাষা, সেই উপভাষার সাথে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আঞ্চলিক ভাষার মিল রয়েছে। কারণ বলা হচ্ছে আমাদের ঝাড়খণ্ডী অঞ্চলের লোকেরা যে অঞ্চলে বসবাস করত, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ঘটনা কিন্তু ওই অঞ্চল থেকে নেওয়া হয়েছে। এই কারণে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আঞ্চলিক উপভাষার সাথে ঝাড়খণ্ডী উপভাষার একটা সাদৃশ্য বিদ্যমান। হ্যাঁ, গুড, অনেকে সুন্দর উত্তর দিচ্ছেন। আচ্ছা, এরপরে দেখেন, দুহু কর দুহু খাদে বিচ্ছেদ ভাবিয়া আদতিল না দেখিলে যাই যে মরিয়া। তাহলে চণ্ডীদাসের এই পদটি কোন পর্যায়ের? এই প্রশ্নটার উত্তর আপনারা করেন 10 নম্বর প্রশ্নের উত্তর। দুহু কর দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া আদতিল না দেখিলে যায় যে মরিয়া। তাহলে এখানে হলো আমাদের রাধার একটা প্রেম বৈচিত্র্যের কথা বলা হচ্ছে। রাধার এখানে প্রেম বৈচিত্র্যের কথা বলা হচ্ছে। তাহলে এখানে প্রেম বৈচিত্র্যটা আসলে কিভাবে বোঝাচ্ছে দেখেন, এই যে বিচ্ছেদ যে শব্দটা, এই বিচ্ছেদ শব্দটার মাধ্যমে মূলত এখানে আমাদের রাধার যে প্রেম বৈচিত্র্য, এই প্রেম বৈচিত্র্যের কথা বলা হচ্ছে। অর্থাৎ রাধা কৃষ্ণকে প্রথমে আলিঙ্গন করার মাধ্যমে তারপরে রাধার মনের মধ্যে একটা ভাবনা জন্ম নিয়েছে যে রাধা কৃষ্ণকে পাবে কিনা। এই যে একটা বিচ্ছেদের একটা টান, একটা বিচ্ছেদের একটা আশঙ্কা, এই বিচ্ছেদের আশঙ্কাটা আসে কোথা থেকে? প্রেম বৈচিত্র্য থেকে। তাহলে এখানে আমাদের 4টা বিষয় রয়েছে, একটা হলো পূর্বরাগ, অভিসার, প্রেম বৈচিত্র্য এবং মাতুর। এখন আমরা একটু এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। তাহলে পূর্বরাগ কি? পূর্বরাগ হলো যখন আমরা প্রেমিক প্রেমিকা, অর্থাৎ যখনই মিলন হবে বা প্রেমিক প্রেমিকার মিলনের প্রথম যে অংশ, প্রথম পর্যায়কে মূলত পূর্বরাগ বলা হয়। অর্থাৎ এখানে প্রেমিক প্রেমিকাকে দেখার জন্য যে তীব্র আকুলতা, বা তার প্রেমিকাকে দেখার জন্য, প্রেমিক প্রেমিকাকে দেখার জন্য তীব্র যে আকুলতা এবং বেকুলতা, এই বেকুলতার শুরুর ঘটনাকে বলা হয় পূর্বরাগ। আর অভিসার মানে হলো প্রেমিক প্রেমিকা যখন গোপনে কোনো একটা জায়গার মধ্যে দেখা করতে যায়, যেটা গোপনে থাকে, বিশেষত সন্ধ্যাকালীন বা রাত্রিকালীন সময়ে, এটাকে বলা হয় অভিসার। আচ্ছা, এরপর রয়েছে মাথুর। মাথুর মানে হলো কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মাথুরে গমন করেছে, এই বৃন্দাবন থেকে মাথুরে গমন করার ফলে আমাদের রাধার মনে যে ধরনের বিরাগ বাজন, অর্থাৎ রাধার মনে যে ধরনের একটা বিরাগ সৃষ্টি হয়েছে, একটা বিরহের সৃষ্টি হয়েছে, তাকে বলা হয় মাথুর। আর অনুরাগ মানে হচ্ছে পরবর্তীতে রাধা জেনে গেছে যে কৃষ্ণর সাথে তার মিলন হবে না, এই মিলনের ফলে তার যে একটা দুঃখভাব, তার যে একটা বিরহ, এটাকে বলা হয় অনুরাগ। তাহলে আমি 5টা বিষয় নিয়ে আপনাদের আলোচনা করেছি, সেটা হলো পূর্বরাগ, অভিসার, মাথুর এবং প্রেম বৈচিত্র্য, এবং সর্বশেষ হলো অনুরাগ। তাহলে পূর্বরাগ হলো
প্রেমের প্রাথমিক মানে প্রেমের প্রাইমারি স্টেজ, যেখানে এখনো প্রেমটার সৃষ্টি হয় নাই কিন্তু প্রেম হওয়ার জন্য বা মিলনের জন্য অনেক আগ্রহ বেকুল, তাকে বলা হয় পূর্বরাগ। আর অভিসার মানে যেখানে কোনো একটা জায়গায় গিয়ে গোপনে বিশেষত রাত্রিকালীন সময়ে মিলন হওয়াকে বলা হয় অভিসার। আর মাথুর মানে হলো কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মাথুরে গমন করবে, এর ফলে রাধার মনের যে বিরাগ বাজন তাকে বলা হয় মাথুর। আর অনুরাগ মানে হলো রাধা রাধা কৃষ্ণ মিলনের ফলে রাধার মনে যে ধরনের আশঙ্কা, যে ধরনের একটা বিরহ ভাব চেতনা, এই বিরহ ভাব চেতনাকে বলা হয় অনুরাগ। আর প্রেম বৈচিত্র্য হলো প্রথমে মিলনের পরে, অর্থাৎ ফার্স্ট স্টেজে মিলনের পরে যখন তার মনের মধ্যে বিচ্ছেদের একটা চিন্তা আসবে তাকে বলা হয় প্রেম বৈচিত্র্য। তাহলে অনুরাগের শ্রেষ্ঠ কবি হলো চণ্ডীদাস, আর মাথুরের শ্রেষ্ঠ কবি হলো বিদ্যাপতি। আর অভিসারের শ্রেষ্ঠ কবি হলো জ্ঞানদাস। আর প্রেম বৈচিত্র্য হলো তিনজনই লিখছে। আর অনুরাগের কবি হলেন গোবিন্দ দাস। আপনি দেখেন চণ্ডীদাসের যে পদগুলো সবগুলো হচ্ছে রাধার সাথে কৃষ্ণের মিলনের প্রাথমিক স্টেজের পদ। বেশিরভাগ পথ হচ্ছে যে প্রাথমিক স্টেজ পদ অর্থাৎ পূর্বরাগের পথ। আর বিদ্যাপতির পথ হলো সবগুলো হচ্ছে মাথুর পর্যায়ের পথ, আর জ্ঞান দাসের পথ হলো অভিসারের, আর গোবিন্দ দাসের পথগুলো হচ্ছে অনুরাগের। আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটু দেখি এই যে এখন আমরা আলোচনা করেছিলাম যে চণ্ডীদাস কোন পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা, তাহলে উত্তর হবে পূর্বরাগের। চণ্ডীদাস কোন পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা, উত্তর হবে পূর্বরাগের। নিচের কোনটি চণ্ডীদাস পূর্বরাগ পর্যায়ের পদ নয়? তাহলে এখানে আমাদের চারটা পদ দেওয়া আছে। একটা হলো রাধার কি হইল অন্তরে ব্যথা, সই কে বা শুনাইল শ্যামনাম, ঘরের বাহিরে দণ্ডে শতবার। এই সবগুলোই দেখেন, এই তিনটা পদ হলো রাধা কৃষ্ণের সাথে মিলনের মানে প্রাথমিক স্টেজের একটা পদ। অর্থাৎ রাধার কি হইল অন্তরে ব্যথা মানে হচ্ছে রাধা কৃষ্ণের সাথে যে মিলন করবে তার মিলনের পূর্বের যে ঘটনা তাকে বলা হচ্ছে রাধার কি হইল অন্তরে ব্যথা। একইভাবে সই কে বা শুনাইল শ্যামনাম বা ঘরের বাহিরে দণ্ডে শতবার, অর্থাৎ রাধা কৃষ্ণকে দেখার জন্য, এক পলক দেখার জন্য সে বারবার ঘর থেকে বের হয়ে আসে কৃষ্ণকে দেখার জন্য, কিন্তু সে কৃষ্ণের দেখা পায় না। এই যে প্রাথমিক স্টেজের যে প্রেম, এই প্রেমটাকে বলা হয় পূর্বরাগ। তাহলে তিনটা হলো পূর্বরাগের। কালো জল ডালিতে সই কালা পরে মনে, তাহলে যখন রাধার সাথে কৃষ্ণর মিলন হয়ে গেছে, মিলন হয়ে যাওয়ার পরে যখনই রাধা কালো বিষয় দেখে বা কালো জল দেখে তখনই সে কালা মানে হচ্ছে কাকে মনে পড়ে, কৃষ্ণকে মনে পড়ে। তাহলে এটা হলো পূর্বরাগের পদ নয়, আর উপরে তিনটা হলো পূর্বরাগের পদ। আচ্ছা, এরপর আমরা একটু দেখি, আমাদের অনেকগুলো প্রশ্ন আছে। জাহাজা নিকষ হয়ে তনিতনু জ্যোতি পদটি কোন পর্যায়ের? তাহলে এটা হলো একটু আমাদের গোবিন্দ দাস এই পদটি সম্পর্কে আলোচনা করেছেন। এটা হলো পূর্বরাগের একটা পদ যেটা গোবিন্দ দাসের। তাহলে এখানে নিকষই শব্দের অর্থ হলো আপনাদের জানতে হবে, নিকষই মানে হচ্ছে যে নির্গত হওয়া, এই পদের অর্থ কিন্তু জানতে হবে। আর তনুতনু মানে হচ্ছে সূর্য, আর জ্যোতি মানে হলো আলো, অর্থাৎ যেখান থেকে শরীর থেকে যে আলোটা নির্গত হচ্ছে এটা দেখে মনে হচ্ছে অনেকটা উজ্জ্বল, আমাদের চাঁদের যে উজ্জ্বল আলো, উজ্জ্বল আলোর মতো। তাহলে এটা হলো একটা পূর্বরাগের পথ, যেটা হলো আমাদের গোবিন্দ দাস অনেকটা বলেছেন। সুখের লাগিয়া এগর বাঁধিল অনলে পুড়িয়া গেল, পদটি কোন পর্যায়ের? তাহলে 14 নম্বর পদটা আপনাদের উত্তর করছেন, আপনারা উত্তরের আগে আমাকে এই নাম্বারটা লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো যে উত্তরটা আসলে কি হচ্ছে। অনেকে উত্তর লিখছেন, পূর্বরাগ লিখছেন, আপনারা জাস্ট আগে প্রশ্নটা লিখবেন যে কি হচ্ছে। তাহলে সুখের লাগিয়া এগর বান্ধিনু অনলে পুড়িয়া গেল, আমাকে বলতে হবে এই পদটাকার। আপনারা হয়তো এই পদটা অনেকে জানেন এই পদটাকার এবং এটা কোন পর্যায়ের পদ। তাহলে এটা হলো জ্ঞান দাসের একটা পদ। এটা হলো প্রেম বৈচিত্র্য কেন্দ্রিক একটা পদ। তাহলে প্রেম বৈচিত্র্য নিয়ে আমি আলোচনা করেছিলাম, এটা হলো এই প্রেম বৈচিত্র্যের একটা পদ। আচ্ছা, কণ্টক গাড়ি কমল সম পদতল, এই পদটি কার রচনা? এগুলো হচ্ছে অনেক একটু
আমাদের একটু কঠিন আছে, এটা হলো গোবিন্দ দাসের বিদ্যাপতির পদ প্রথম কে সংগ্রহ করেন? বিদ্যাপতির পদ সংগ্রহ করেন জর্জ গিয়ারসন। আমরা জানি জর্জ গিয়ারসন আমাদের যে নাথ গীতিকার ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন। তিনি ময়মনসিংহ গীতিকা 1878 সালে রংপুর অঞ্চলের কৃষক থেকে ময়মনসিংহ গীতিকা নাথ গীতিকা সংগ্রহ করেন। এই নাথ গীতিকা সংগ্রহ করতে গিয়ে তিনি সেখানে বিদ্যাপতির পদও কিছু পান এবং বিদ্যাপতির পদ সংগ্রহ করে তিনি এটা সংকলন করেন। এ কারণে বিদ্যাপতির পদ প্রথম সংগ্রহ করেন কে? উত্তর হবে জর্জ গিয়ারসন। আচ্ছা, এরপরে দেখেন বিদ্যাপতিকে মৈতিল খগির নামে আখ্যায়িত করেন কে? তাহলে বিদ্যাপতিকে মৈতিল খগির এবং অভিনব জয়দেব। দেখি দুইটা প্রশ্নের উত্তর পারেন কিনা। বিদ্যাপতিকে অভিনব জয়দেব উপাধি দেন কে এবং মৈতিল খগির উপাধি দেন কে? তাহলে বিদ্যাপতিকে অভিনব জয়দেব এই উপাধিটা দেন বিদ্যাপতির পৃষ্ঠপোষক রাজা শিবসিংহ। রাজা শিবসিংহকে কেন্দ্র করে বিদ্যাপতি স্তুতিমূলক একটা কবিতা লিখেছেন, সেটা হলো পুরুষ সিংহ। সেই কবিতার নাম কি? সেই কবিতার নাম হলো পুরুষ সিংহাসন। তাহলে এই পুরুষ সিংহাসনটা লিখেছেন তিনি তার পৃষ্ঠপোষক শিবসিংহকে কেন্দ্র করে। তাহলে শিবসিংহ তার প্রতিধানে বিদ্যাপতিকে অভিনব জয়দেব উপাধিতে ভূষিত করেন। আবার বিদ্যাপতির পদকে মৈতিল খগির পদ হিসেবে আখ্যায়িত করেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। তাহলে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনাদের ভালো করে দেখতে হবে। অঙ্কুর তপন তাপে যদি জারব, কি করিব বারিদ মোহে। তাহলে এই যে অঙ্কুর তপন তাপে যদি জারব, কি করিব বারিদ মোহে, অর্থাৎ কৃষ্ণ যখন রাধাকে ফেলে চলে যাচ্ছে, রাধার মনের মধ্যে একটা বেদনার সৃষ্টি হচ্ছে। সেই বেদনাটা কি? সে বেদনা হলো যেখানে ফসল জন্মে না, অর্থাৎ সূর্যের তাপে যখন ফসলটা বিনষ্ট হচ্ছে, সেই ফসল বিনষ্ট হওয়ার সময় ফসল সম্পূর্ণভাবে বিনষ্ট হওয়ার পরে যদি বারিদ মানে হচ্ছে যদি মেঘ বা বর্ষা আসে, তখন সেই ফলটা কিন্তু আর সেই অঙ্কুর সেই বীজটা কিন্তু আর ফসল দেয় না। একইভাবে রাধার বিরহের সময় যখন কৃষ্ণকে যখন দরকার, অর্থাৎ তার পূর্বে কিন্তু কৃষ্ণ রাধাকে ছেড়ে চলে গেছে। তাহলে কৃষ্ণ যখন রাধাকে ছেড়ে চলে যাচ্ছে, তখন অর্থাৎ কৃষ্ণ কোথায় যাচ্ছে? রাধাকে ছেড়ে মাথুরায় চলে গেছে। তাহলে মাথুরায় যাওয়ার ফলে রাধার মনে যে একটা বিরাগবাজন, এই বিরাগবাজন নিয়ে পদ রচনা করেছেন। সেই পদটা হলো অঙ্কুর তপন তাপে যদি জারব, কি করিব বারিদ মোহে। তাহলে এই পদটি রচনা একটু মাথুর পর্যায়ে, যেহেতু মাথুর পর্যায়ের পদ, এটা রচনা করেছেন বিদ্যাপতি। আশা করি বুঝতে পেরেছেন, এটা এই পদটা হলো বিদ্যাপতি রচিত পদ। আচ্ছা, এরপর হচ্ছে আলো মুই জানো না, জানিলে যাইতাম না কদম্বের তলে। এই পদটি রচিতাকে। আলো মুই জানো না, জানিলে যাইতাম না কদম্বের তলে। এই পদটার হচ্ছে এই পদটা রচিত হলো বিদ্যাপতি। দেখা যাচ্ছে এই পদটা হলো ব্রজবুলি ভাষায় রচিত। যেহেতু ব্রজবুলি ভাষায় রচিত, এই পদটা রচিত হলো বিদ্যাপতি। তাহলে এরপর আমরা একটু দেখি 19 নম্বর প্রশ্ন, মুকুন্দরাম। এটা মুকুন্দরাম হবে। মুকুন্দরাম চক্রবর্তী কার আদেশে কাব্য রচনা করেন? আমরা জানি মুকুন্দরাম চক্রবর্তী তার যে পৃষ্ঠপোষক জমিদার রঘুনাথ রায়ের পৃষ্ঠপোষকের মাধ্যমে তার আদেশে এবং স্বপ্ন কর্তৃক দেবী চণ্ডীর আদেশ প্রাপ্ত হয়ে মুকুন্দরাম চক্রবর্তী তার কালকেতু ও ফুল্লুর অপখ্যান কাব্যটি রচনা করেন। আপনাদের হয়তো প্রশ্নটা কঠিন হয়ে যাচ্ছে, এরকম কঠিন কয়েকটা প্রশ্ন আপনারা আমি ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছি। এটা আপনারা কম্পেন্ডিয়াম ফাইলের মধ্যে পাবেন। আমাদের ওই ফাইলের মধ্যে এরকম 200টা প্রশ্ন আলোচনা করেছি, ওগুলো একটু ভালো করে দেখলে মোটামুটি অনেকটা ধারণা পাওয়া যাবে। আচ্ছা, এরপরে দেখি মুকুন্দরামের কাব্যে উপন্যাসের লক্ষণ ফুটে উঠেছে। অর্থাৎ আমরা শুরুতে বললাম যে মুকুন্দরাম কাব্যের গ্রন্থের মধ্যে তার যে উপন্যাসের লক্ষণ ফুটে উঠেছে, এটা কে বলেছেন? এটা হলো শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। তিনি তার বাংলা সাহিত্যের ইতিহাস পর্ব নামে একটা গ্রন্থ থেকে মূলত এই উক্তিটি করেছেন। এই যে দেখেন, ভারতচন্দ্রকে যুগ সন্ধির কবি বলেছেন কে? এটা আমি শুরুর দিকে আলোচনা করেছিলাম। আমরা জানি যুগ সন্ধিকরণের কবি হলো ঈশ্বরচন্দ্র গুপ্ত, কিন্তু ভারতচন্দ্রকে যুগ সন্ধির কবি বলেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত।
আচ্ছা, এরপর আমরা একটু দেখি ধর্মমঙ্গলে গান গাওয়া হয়। আমাদের যে মঙ্গল কাব্যগুলো, এই মঙ্গল কাব্যগুলো বেশিরভাগ মঙ্গল কাব্য হলো 8 দিন, 6 দিন, 8 দিন, 7 দিন, 8 দিন, 12 দিন এভাবে গাওয়া হয়। তার মধ্যে ধর্মমঙ্গল, এই ধর্মমঙ্গলটা হলো 12 দিন বা 24 পালায় এই মঙ্গল কাব্যের গানগুলো গাওয়া হয়। শ্রী চৈতন্যদেবের জীবন ভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন কে? এটা আমরা অনেকে পারি, এটা হলো বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস প্রথম শ্রী চৈতন্যদেবের জীবনী নিয়ে চৈতন্য চরিতামৃত নামে একটা কাব্যগ্রন্থ রচনা করেন। আচ্ছা, এরপর আমরা একটু দেখি শ্রী চৈতন্যদেবের শ্রেষ্ঠ কাব্যের শ্রেষ্ঠ কে? উত্তর হলো কৃষ্ণদাস কবিরাজ। শ্রী চৈতন্যদেবের জীবনের কাব্যের শ্রেষ্ঠ কাব্যকার কে? উত্তর হলো শ্রী চৈতন্যদেবের দাস। তাহলে এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ যে মধ্যযুগের ঐতিহাসিক সংগ্রামী নারী চরিত্রটা কে? মধ্যযুগের ঐতিহাসিক সংগ্রামী নারী চরিত্রটা আসলে কে? তাহলে মধ্যযুগে যে নারী চরিত্র, এখানে আমরা নারী চরিত্রের মধ্যে সর্বপ্রথম শ্রীকৃষ্ণ কীর্তনে পাচ্ছি রাধা। তাহলে রাধা কিন্তু সংগ্রামী নারী চরিত্র না, বৈষ্ণব পদাবলিত রাধা। এরপর মঙ্গল কাব্যগুলোর মধ্যে আমরা পাচ্ছি মনসা মঙ্গল কাব্যের মধ্যে বেহুলা চরিত্র, বেহুলা এবং মীরের বাই। এরপর আমরা চণ্ডীমঙ্গল কাব্যের মধ্যে পাচ্ছি কালকেতু। তাহলে কালকেতুর জীবনে কিন্তু কোনো সংগ্রাম নেই, সরি ফুল্লুরার জীবনে কিন্তু কোনো সংগ্রাম নেই। কিন্তু আপনি দেখেন বেহুলা দেবী মনসার পূজা প্রতিষ্ঠা করার লক্ষ্যে তার যে শ্বশুর চাঁদ সওদাগর, এই চাঁদ সওদাগর কিন্তু শিবভক্ত ছিল। শিবভক্ত হওয়ার কারণে মনসা কি করে? তার স্বামী লক্ষিন্দরকে সর্পদর্শনের মাধ্যমে লক্ষিন্দরকে হত্যা করে। তাহলে মনসার যে বেহুলা তার স্বামীকে জীবন ফিরিয়ে আনার জন্য, অর্থাৎ তার স্বামীকে পুনরুজ্জীবিত করার জন্য তাকে অনেক ধরনের সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবং সে স্বামীর সাথে কিন্তু ভেলার সাথে কিন্তু সেও ভেসে গেছে। এই কারণে মধ্যযুগে সবচেয়ে সংগ্রামী নারী চরিত্র বলা হয় বেহুলাকে। এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি মনসামঙ্গল কাব্যে কোন চরিত্রটি দেবী মনসার বিরোধিতা করে। তাহলে আমি একটু আগে বললাম যে চাঁদ সওদাগর ছিল শিবভক্ত। শিবভক্ত হওয়ার কারণে চাঁদ সওদাগর দেবী মনসার বিরোধিতা করেছিল, এবং দেবী মনসা আস্তে আস্তে তার সকল জাহাজ এবং তার সকল পুত্রকে হত্যা করে। আলাওলের পদ্মাবতী কাব্যটি কোন সংস্কৃতির মিলন ঘটায়? অর্থাৎ আলাওলের যে পদ্মাবতী কাব্য, এই পদ্মাবতী কাব্য গ্রন্থের মধ্যে আপনার যিনি রত্ন সেন এবং পদ্মাবতী, একই সাথে মুসলিম চরিত্র আলাউদ্দিন রয়েছে। তাহলে যেহেতু দুইটা ধর্মের চরিত্র রয়েছে, এই কারণে এটা হবে হিন্দু এবং মুসলিমের যে সমন্বয় বা সংস্কৃতির মিলন ঘটায় আলাওলের পদ্মাবতী কাব্যের মধ্যে। আচ্ছা, এবার আমরা একটু দেখি আরাকান রাজসভার কবিকে। আপনারা একটু দেখেন, এখানে আমাদের দ্বিজকানাই, দীনেশ চন্দ্র সেন এবং ফকির গরিবুল্লাহ কেউ কিন্তু আরাকান রাজসভার কবি না। এখানে একমাত্র শমশের আলী ছিল আরাকান রাজসভার কবি। পূর্ববঙ্গ গীতিকার মধ্যে রয়েছে কোনটি? এই প্রশ্নটার উত্তর হচ্ছে, যারা ভালো করে দেখবে না তারা অবশ্যই মহুয়া পালা আগে দাগাই দেবে। এখানে বলা হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা, আমাদের কিন্তু ময়মনসিংহ গীতিকা বলা হয়নি। তাহলে পূর্ববঙ্গ গীতিকা আমাদের চট্টগ্রাম এবং নোয়াখালী বা ফেনী এই অঞ্চলগুলোর মধ্যে যে গীতিকাটা প্রকাশিত হয়েছিল তাকে বলা হয় পূর্ববঙ্গ গীতিকা। এই পূর্ববঙ্গ গীতিকার মধ্যে নিজাম ডাকাতের পালা, এটা ছিল অন্যতম বিখ্যাত একটা গীতিকা। তাহলে গীতিকার মধ্যে মহুয়া পালা, হারামুনি এবং দেওয়ানা মদিনা এগুলো ছিল ময়মনসিংহ গীতিকার, আর নিজাম ডাকাতের পালা এটা ছিল আমাদের পূর্ববঙ্গের গীতিকার। এবং আমি আপনাদেরকে ক্লাসে বলেছিলাম, আমাদের এই অঞ্চলটা যেহেতু সমুদ্র বেষ্টিত, এই কারণে ডাকাত কেন্দ্রিক বা সমুদ্র কেন্দ্রিক যে পালাগুলো সবগুলো হচ্ছে পূর্ববঙ্গ গীতিকার অন্তর্গত। হ্যাঁ, গুড, এটা প্রশ্ন তো অনেকে ভালো দিয়েছেন। আর তারপর আমরা একটু দেখি মহাকবি আলাউলের সমসাময়িক সময়ে আরাকানের রাজা কে ছিলেন? এটা আপনারা হয়তো অনেকে পারবেন না। এটা হলো সুধর্মা মাগন ঠাকুর। এটা অপশন দেখে হয়তো বলা যায় যে সুধর্মা হবে উত্তর। পূর্ববঙ্গ গীতিকা কতটি খণ্ডে প্রকাশিত হয়? আমাদের যে পূর্ববঙ্গ গীতিকা, এই পূর্ববঙ্গ গীতিকা দীনেশ চন্দ্র সেনের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশ করেন, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় এটা মূলত 3টা খণ্ডে এই পূর্ববঙ্গ গীতিকাগুলো প্রকাশ করেন। তাহলে আমাদের গীতিকা হলো 3 ধরনের। গীতিকা কয় ধরনের? 3 ধরনের। একটা হলো নাথ গীতিকা, ময়মনসিংহ গীতিকা, এবং সর্বশেষ হলো পূর্ববঙ্গ গীতিকা। আর এই পূর্ববঙ্গ গীতিকা প্রকাশিত হয় কয়টি খণ্ডে? পূর্ববঙ্গ গীতিকা প্রকাশিত হয় 3টি খণ্ডে। আমাদের এগুলো কিন্তু সব সিলেবাসভুক্ত প্রশ্ন। আচ্ছা, বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে? মধ্যযুগের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। আর সর্বশেষ কবি হলো ভারতচন্দ্র রায়গুণাকর। রোমান্টিক প্রণয় উপাখ্যানে মধ্যযুগের কোন ধরনের সাহিত্যের মধ্যে পড়ে? আমরা একটু আগে বলেছিলাম যে রোমান্টিক প্রণয় উপাখ্যানগুলো বেশিরভাগই হলো
তারা বিভিন্ন ভাষা থেকে অনুবাদ করে মূলত রচনা করেছিল, এই জন্য উত্তর হবে অনুবাদ সাহিত্য। কায়িকবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? তাহলে কায়িকবাদের যে কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থের মধ্যে প্রথম যে কাব্যগ্রন্থ সেটা হলো বিরহ বিলাপ। অন্নদামঙ্গল কাব্যের দ্বিতীয় অংশের নাম কি? অন্নদামঙ্গল কাব্যের সর্বমোট 3টি অংশ রয়েছে। প্রথম হলো অন্নদামঙ্গল, দ্বিতীয় অংশের নাম হলো বিদ্যাসুন্দর, এবং 3 নম্বর হলো মানসিংহ ও ভবানন্দ উপাখ্যান। তাহলে আমাদের উত্তর হবে বিদ্যাসুন্দর। এই প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে, প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে, এটা হবে গ। মহাভারতের অশ্বমেধ পর্ব বাংলায় অনুবাদ করেন কে? আমরা জানি শ্রীকরণ, আমরা তো গোবিন্দ পরমেশ্বর, তিনি হলেন মহাভারতের অনুবাদ করেন সম্পূর্ণভাবে। এটা আমি ক্লাসের মধ্যে খুব ভালো করে বুঝিয়েছিলাম। আর এটার অশ্বমেধ পর্ব পরাগলী খানের পুত্র ছুটিকাল খানের পরামর্শে শ্রীকর নন্দী অশ্বমেধ পর্বটা হলো বাংলা অনুবাদ করেন। তাহলে উত্তর হবে শ্রীকর নন্দী। মনসামঙ্গলের সবচেয়ে জনপ্রিয় কবিকে? আমাদের এখানে মনসামঙ্গল কাব্যের সবচেয়ে জনপ্রিয় কবি হলো দ্বিজ বংশীদাস। তাহলে দ্বিজ বংশীদাস ছাড়া বাকি 3জন, এই 3জন হলো আমাদের চণ্ডীমঙ্গল কাব্যের কবি। আচ্ছা, বৈষ্ণব ধারার প্রথম সাহিত্য কোনটি? বৈষ্ণব ধারার প্রথম সাহিত্য গীত গোবিন্দ, যেটা জয়দেবের রচিত গীত গোবিন্দ। এই গীত গোবিন্দর মাধ্যমে আমাদের বৈষ্ণব ধারার যে সাহিত্য, সেই সাহিত্য রচনা শুরু হচ্ছে। লোকসাহিত্যকে জনপদের হৃদয় কলরব বলে আখ্যায়িত করেছেন কে? তাহলে লোকসাহিত্যকে জনপদের হৃদয়ে কলরব বলে আখ্যায়িত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার লোকসাহিত্য নামে একটা প্রবন্ধ রয়েছে, এই প্রবন্ধের মধ্যে তিনি লোকসাহিত্যকে জনপদের হৃদয় কলরব বলে আখ্যায়িত করেছেন। নবীবংশ কাব্যের শেষ অংশের মধ্যে উল্লেখ রয়েছে, আমাদের নবীবংশ কাব্যের যে শেষ অংশ, এই শেষ অংশের মধ্যে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিরাজ গমনের যে ঘটনা, এই ঘটনাটা উল্লেখ করে একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের মাধ্যমে মূলত শবে মেরাজের ঘটনা উল্লেখ করা হয়েছে। তাহলে নবীবংশ কাব্যের যে শেষাংশ, এখানে উল্লেখ রয়েছে শবে মেরাজ। তবে যদি শবে মেরাজ পরীক্ষার মধ্যে উত্তর দেওয়া যদি না থাকে, তাহলে শবে বরাতও কিন্তু উত্তর দেওয়া হবে, কারণ শবে বরাতের আলোচনা কিন্তু একটু করা হয়েছে। আচ্ছা, এগুলো কমন বই প্রশ্ন, এগুলো আপনারা পারবেন, এগুলো স্কিপ করি। বাঁশির আমার হারিয়ে গেছে বালুর চরে, কেমনে পশিব উধন লইয়া গোয়াল ঘরে। এটা হলো পল্লী কবি আমাদের রসিমউদ্দিনের রচনা। মহাশ্মশান কাব্যটি কতটি খণ্ডে বিভক্ত? আমাদের মহাশ্মশান যে কাব্যটি, অনেকে কিন্তু এখানে উত্তর দিচ্ছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমাদের মহাশ্মশান কাব্যটি সর্বমোট 3টা খণ্ডে বিভক্ত। বঙ্গসুন্দরী কাব্যের সাহিত্যিক গুরুত্ব হচ্ছে কি? এটা হলো বিহারীলাল রচিত প্রথম সার্থক গীতিকাব্য। অর্থাৎ বিহারীলালের প্রথম সার্থক গীতিকাব্য হলো বঙ্গসুন্দর যে কাব্য, এটি। বাংলা টি.এস. এলিয়টের প্রথম অনুবাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর। তার টি.এস. এলিয়টের দ্য জার্নি অব দ্য ম্যাগি অর্থাৎ তীর্থযাত্রী নামে অনুবাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর টি.এস. এলিয়টের অনুবাদের সূচনা করে, এবং পরবর্তীতে টি.এস. এলিয়টের অনুবাদ করেন বিষ্ণুদেব। তাহলে প্রথম অনুবাদ করেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, পরবর্তীতে অনুবাদ করেন হলো বিষ্ণুদেব। মহাকবি আলাউল নিচের কোন ভাষায় সাহিত্য অবদান রাখেননি? তিনি আরবি ভাষায়, ফার্সি ভাষায়, হিন্দি ভাষায় রচনা করেছেন, বা তিনি তুর্কি ভাষায় কোনো রচনা করেননি। ফার্সি থেকে অনুদিত করেছেন, আরবি থেকে অনুদিত করেছেন, এবং হিন্দি থেকেও পদ্মাবত কাব্য থেকে তিনি পদ্মাবতী কাব্য অনুবাদ করেছেন, কিন্তু তিনি তুর্কি ভাষায় কোনো কাব্য রচনা করেননি। বীরাঙ্গনা কোন ছন্দে রচিত? আমাদের বীরাঙ্গনা হলো অক্ষরবৃত্ত ছন্দে রচিত। বীরাঙ্গনা অমিত্রাক্ষর ছন্দে রচিত। কোন বিখ্যাত সাহিত্যিক ব্রিটিশ শাসনামলে ঢাকায় পোস্টমাস্টারের পদে কর্মরত ছিলেন? এটা হলো দীনবন্ধু মিত্র। তিনি ব্রিটিশ শাসনামলেও ঢাকায় পোস্টমাস্টার পদে কর্মরত ছিলেন, এবং তখন সময়ে তার নীলদর্পণ যে নাটকটা ঢাকা থেকে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যে প্যারোডি রচনার পথিকৃৎ ছিলেন আমাদের ডি.এল. রায়। এই প্রশ্নগুলোর বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আমাদের ফাইলের মধ্যে দেওয়া আছে, আপনারা ওই ফাইলটা দেখলে বলবেন। আর একটা বিষয় হলো অনুচ্ছেদ, আমি একটু ভুলে গিয়েছি, আমি অনুচ্ছেদ সম্পর্কে একটু বলি। অনুচ্ছেদ রচনা প্রথমত হলো, আমাদের অনুচ্ছেদের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে। বিষয়গুলো কি কি? যেমন সারাংশ, ভাব সম্প্রসারণ, প্রতিবেদন, প্রবন্ধ রচনা, এবং চিঠি দরখাস্ত।
তাহলে এখান থেকে সারাংশ কিভাবে লিখতে হয়? আমরা জানি সারাংশ হচ্ছে যে একটা অনুচ্ছেদের মধ্যে কিন্তু সারাংশটা লিখতে হয়। সারাংশের ক্ষেত্রে বর্জনীয় কি? এখান থেকে আপনারা কি দেখবেন? এখান থেকে হচ্ছে যে সারাংশটা কিভাবে লিখতে হয়, সারাংশটার মধ্যে কি কি বর্জনীয় রয়েছে, সারাংশের মধ্যে বর্জনীয় বিষয়গুলো কি কি, অর্থাৎ সারাংশের মধ্যে কোন বিষয়গুলো স্কিপ করতে হবে এটা। ভাব সম্প্রসারণের বৈশিষ্ট্য, ভাব সম্প্রসারণের বৈশিষ্ট্যের মধ্যে ভাব সম্প্রসারণের মধ্যে মূলত কি কি বিষয় আসতে হবে, কি কি বিষয় নিয়ে লিখতে হবে এটা। এরপরে প্রতিবেদনের মধ্যে আমাদের প্রতিবেদন কত প্রকার, প্রতিবেদন কি কি, প্রতিবেদনের প্রকারভেদ, এই বিষয়গুলো একটু দেখতে হবে। প্রবন্ধ রচনা, প্রবন্ধ রচনার ক্ষেত্রে আমাদের প্রবন্ধ রচনার বৈশিষ্ট্য, প্রবন্ধ রচনা কীরকম হয়, প্রবন্ধ রচনার প্রকারভেদ, এগুলো একটু দেখতে হবে। আর চিঠি দরখাস্তগুলো, আমাদের চিঠি কি দরখাস্ত কীভাবে লিখতে হয়, চিঠি দরখাস্ত কত প্রকার, মানপত্র কীরকম লিখতে হয়, আমাদের যে চিঠি অর্থাৎ খামে ভরা যে চিঠি, এই চিঠিগুলো কীভাবে লিখতে হয় এগুলো একটু দেখতে হবে। এটাই সামগ্রিকভাবে মূলত আমাদের অনুচ্ছেদ রচনা। এখানে আমাদের 5 মার্ক আসবে। তাহলে এখান থেকে আপনারা যে কোনো বাংলা ব্যাকরণের যে কোনো বই থেকে বা আপনাদের যে আমাদের রচনার যে বই থেকে পড়লে মোটামুটি আমাদের হয়ে যাবে। তো এটা ছিল আমাদের আজকের ক্লাস। আপনারা এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফটা, আমাদের আরও 200টার মতো প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলোর ডিটেলস আপনারা আমাদের কম্পেন্ডিয়াম ফাইলের মধ্যে পাবেন। আর যারা পরীক্ষা আমাদের এখানের মধ্যে যারা আছেন অবশ্যই আপনারা এই ফাইলটা একটু ভালো করে ব্যাখ্যা সহ একটু দেখে যাবেন। এই দেখে যাওয়ার পরে আপনাদের যদি কোনো প্রশ্ন যদি থাকে আপনারা আমাকে অবশ্যই জানাবেন, এবং এখনও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। আমি 2 মিনিট একটু সময় নিব আপনার থেকে। 2 মিনিট সময়। আপনাদের যদি সম্পূর্ণ বাংলা বিষয়টা নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি আমাকে একটু জানাবেন। তো সবাই ভালো ধরনের ব্যবস্থাপনার উপর একটা ক্লাস। এটা তো আসলে আমি শব্দ গঠনের বৈশিষ্ট্য কোনগুলো, অর্থাৎ আমাদের একটা শব্দের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে, শব্দ গঠনের বৈশিষ্ট্য, এটা আমরা ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম। অর্থাৎ শব্দের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকবে, অর্থাৎ একটা শব্দ কি রূপে গঠিত হয়, সেটা শব্দের ব্যাসার্থ, লক্ষার্থ, তুচ্ছার্থ থেকে শুরু করে আমাদের শব্দের যে আক্ষরিক শব্দ, প্রায়োগিক শব্দ, এই শব্দগুলোর বৈশিষ্ট্য দেখতে হবে। এক্ষেত্রে আপনারা শব্দের যে উৎপত্তিগুলো একটু দেখবেন। অর্থাৎ আমাদের যে শব্দগুলো, যেমন রুঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ, তারপর হচ্ছে যে আমাদের যৌগিক শব্দ, এছাড়াও আমাদের আরও কিছু শব্দ রয়েছে যেমন মৌলিক শব্দ, সাধিত শব্দ, এটাই মূলত শব্দ গঠনের বৈশিষ্ট্য। এবং এর বাইরে আরও কিছু রয়েছে, যেমন আমাদের শব্দগুলো যে বিভিন্ন উৎসমূল থেকে শব্দগুলো তৈরি হয়, যেমন সমাস থেকে, সন্ধি থেকে, তারপর হচ্ছে আমাদের দ্বিরুক্ত শব্দ থেকে, এছাড়া প্রত্যয় থেকে, উপসর্গ থেকে, এটাই মূলত শব্দ গঠনের বৈশিষ্ট্য। আচ্ছা, আর কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা একটা ভালো প্রিপারেশন নিয়ে এই ক্লাসের উপর বেস করে আপনারা আর যে কয়দিন সময় আছে আপনাদের এই কয়দিন আপনাদের প্ল্যানিংটা একটু সাজান। আশা করি ইনশাল্লাহ আপনারা নিরাশ হবে না। হ্যাঁ হ্যাঁ, জেনারেল মার্ক এবং সাবজেক্টিভ মার্ক মিলেই মূলত ক্যাডারটা নির্বাচিত হবে, দুটো অংশ মিলেই নির্বাচিত হবে। তাহলে দুটো অংশের মধ্যে আপনাদের অবশ্যই, এদিকে বললাম 50 + 60 অর্থাৎ 110 হলো সর্বনিম্ন। 110 হলো আপনারা ভাইবা দেওয়ার জন্য সর্বনিম্ন। ক্যাডার হওয়ার জন্য আর একটু বেশি লাগবে, হয়তো 115 থেকে 120, এটা হলো আমাদের এদিকে লাগবে। আর ভাইবার মধ্যে 60 থেকে 70 মার্ক ভাইবার মধ্যে লাগবে। তাই দুইটা মিলে মূলত আমরা এই ক্যাডারটা হয়তো আপনারা ক্যাডার হইতে পারবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে ক্লাসটা করেছেন। যে সবার সাফল্য কামনা করে, এবং সবাই যাতে ক্যাডার হন, যারা শ্রম দিচ্ছেন এই শ্রমে যাতে একটা সাকসেস হন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাসটা আমি শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।